আচ্ছা, একবার কনফার্ম করবে সবাই দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। দেখা এবং শোনা যাচ্ছে আশা করি ঠিকঠাক। একটু কমেন্ট করবে দেখা এবং শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক। আচ্ছা বেশ, আজকে আমরা এরিকসনের থিওরি পড়ব এবং এটা মোটামুটি একটু সহজ থিওরি, এর মধ্যে ভিতরে কিছুই নেই। হ্যাঁ, যে বিশাল কিছু, যেমন ধরো পেঁয়াজের যে তত্ত্ব তোমরা অলরেডি পড়েছো, ভাইগর্সকি, ব্রুনার, এগুলো যেগুলো পড়ে এসেছি আমরা, বা বুদ্ধির যে ইন্টেলিজেন্সের থিওরিগুলো, তো তার ভিতরে অনেক কিছু আছে। সেগুলোর মধ্যে কনসেপ্ট আছে, কিন্তু এটার ভিতরে সেরকম খুব একটা বেশি কনসেপ্ট নেই। এখানে জাস্ট কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। কি কি না, যে স্তরগুলো রয়েছে, স্তরের সংখ্যা একটু বেশি রয়েছে। তো প্রথমত সেই স্তরের নামগুলো কি কি, তুমি বাংলা বাংলা যদি কেউ মনে রাখো তাহলে মাস্ট ইংরেজি নামটাও মনে রাখতে হবে। আর সব থেকে ভালো হবে শুধুমাত্র ইংরেজি মনে রাখলে, তাদের আর বাংলা নাম মনে রাখার দরকার নেই। ওকে, হয় শুধুমাত্র ইংরেজি নামগুলো মনে রাখো, না হলে বাংলা যুক্ত ইংরেজি দুটোই মনে রাখতে হবে। তো কোনটা তোমরা কি করবে সেটা তোমাদের উপর নির্ভর। আর দ্বিতীয়ত হচ্ছে, এই যে স্তরগুলো রয়েছে এই স্তরগুলোর সময়কাল, এই সময়কাল জাস্ট এইটুকু রয়েছে এই তত্ত্বের মধ্যে। হ্যাঁ, বয়স সীমাটা এবং সেই বয়স সীমার মধ্যে কোন স্তরে আসছে শিশু, এইটা এটুকু থেকেই প্রশ্ন আসছে, সিটেটেও এসছে বহুবার এবং এই থেকেই প্রশ্ন আসবে। আর এরিকসন আমাদের সিলেবাসে 2022 সাল থেকে ইনক্লুড হয়েছে। এর আগে এরিকসনের থিওরি সেরকমভাবে এর আগের পরীক্ষাগুলোতে আসেনি, যেমন 17 সাল বা 14 সাল বা 12 সালের পরীক্ষায় আসেনি, যেহেতু 22-এও আসেনি। কিন্তু 22-এ যেহেতু ইনক্লুড করেছে, 23-এও মোটামুটি আশা করি আসেনি, আমার ঠিক মনে পড়ছে না, 23-এও আসেনি এরিকসন থেকে। তো 24-এ আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু সিলেবাসে আছে, তাই একটু এগুলো আমরা পড়ব। তো দেখো, এরিকসনের যে তত্ত্বটা রয়েছে সেই এরিকসনের তত্ত্বটার নাম কি। এরিকসনের তত্ত্বটার বাংলা নাম হচ্ছে মনোসামাজিক বিকাশ। অর্থাৎ কি, একটা শিশু যখন সে বড় হচ্ছে, সে কিভাবে বড় হচ্ছে আমরা এর আগে বহুবার পড়ে এসেছি, যে তার মধ্যে গ্রোথ হয় এবং ডেভেলপমেন্ট হয়, তাই তো। এই যে গ্রোথ, এটা ফিজিক্যালি, এটা শারীরিকভাবে ঘটে। কিন্তু এই যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে সোশ্যাল ডেভেলপমেন্ট হয় অবশ্যই, তাই না। সোশ্যাল মানে সামাজিক বিকাশ, সোশ্যাল ডেভেলপমেন্ট হয়। তো এই জিনিসটাই এরিকসন তিনি বলেছেন, এই স্তরটাকে মানে এই শিশুর জীবনের স্তরটাকে তিনি কয়েকটা ভাগে ভাগ করেছেন। ঠিক আছে, যেমন পেঁয়াজে বলেছেন জন্ম থেকে, সরি পেঁয়াজে নয়, রুশো বলেছেন যেমন জন্ম থেকে 5 বছর পর্যন্ত শৈশব। আর্নেস্ট জোন্স বলেছেন ঠিক সেরকম এরিকসনও জীবনের স্তরকে কয়েকটা ভাগে ভাগ করেছেন। এবং তিনি বলেছেন এই স্তরে আস্তে আস্তে স্তরগুলো পেরিয়ে যাওয়ার সাথে সাথে, মানে অ্যাকচুয়ালি সহজ ভাষায় বললে, শিশু ছোট থেকে আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে তার মনের বিকাশ যেমন ঘটে, সেই মনের বিকাশ ঘটার জন্য দায়ী হয় সমাজ, অনেকটা ভাইগর্সকির মতো। ঠিক আছে, তো সমাজের সাথে মিথস্ক্রিয়া করে সোশ্যাল যে কালচার সেগুলোকে আস্তে আস্তে সে শেখে এবং তার মনের সাথে সাথে সমাজেরও বিকাশ সাধন হয়। দেখো, তো এরিকসনের তত্ত্বের মৌলিক ধারণা কি রয়েছে। তো মনোসামাজিক বিকাশ, এখান থেকে একটা প্রশ্ন হয় যে মনোসামাজিক বিকাশের প্রবক্তা কে। তো মনে রাখবে এরিকসন হচ্ছে তার পুরো নাম, যিনি ফ্রয়েডিয়ানদের অন্যতম। মানে কি, তিনি ফ্রয়েডকে ঈশ্বরের মতো মানতেন। ফ্রয়েডের যে তত্ত্ব আমরা এর আগের ক্লাসেই পড়েছি, ফ্রয়েডিয়ান থিওরি। তো যারা ফ্রয়েডকে ঈশ্বরের মতো মানতেন, ফ্রয়েডের শিষ্য ছিলেন, ফ্রয়েডের তত্ত্বকে সমর্থন করেছেন, তাদেরকে নিও ফ্রয়েডিয়ান বলা হয়। ওকে, তো এরিকসন ছিলেন একজন নিও ফ্রয়েডিয়ান, অর্থাৎ তিনি ফ্রয়েডের শিষ্য ছিলেন। তো তিনি কি করলেন, তিনি একটা তত্ত্ব দিলেন মানুষের জীবনকালের উপর, বিশেষ করে শিশুর জীবনকালের উপর। তো সেই তত্ত্বটার নাম হলো কি, মনোসামাজিক বিকাশের তত্ত্ব। ওকে, মনোসামাজিক বিকাশের তত্ত্ব মনে রাখবে, সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি, ইংরেজিতে এটার নাম কি, সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি। অর্থাৎ এখানে তিনি ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশকে বোঝাচ্ছেন, এবং বিকাশ কিভাবে সমাজের সাথে সম্পর্কযুক্ত, সমাজে কিভাবে মানুষের সাথে মেলামেশা করে শিশুর মধ্যে ডেভেলপমেন্ট ঘটছে, সেইটাই এই তত্ত্বের মূল কথা। খুব সহজ। ওকে, দেখো, তো মনোবিদ ফ্রয়েডের তিনি প্রত্যক্ষ ছাত্র ছিলেন একজন জার্মান, এরিক জুবি চাইল্ডহুড অ্যান্ড সোসাইটি 1950 নামক গ্রন্থে, এই নামে একটা বই লিখেছিল। তো তিনি তার গ্রন্থে তার তত্ত্বের ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরেছেন। তিনি এই তত্ত্বের শারীরিক, মনস্তাত্ত্বিক ও সামাজিক ঘটনাবলীর উপর ভিত্তি করে মানুষের ব্যক্তিত্ব বিকাশের বিবর্তনমূলক প্রক্রিয়া ব্যাখ্যা করেছেন। অর্থাৎ ছোট থেকে, একদম চাইল্ড থেকে যখন পরিণত মানুষ হয়, তো সেই পর্যায় পর্যন্ত মানুষের কি কি ব্যক্তিত্বের বিকাশ ঘটে, ঠিক আছে, সেখানে কি কি পরিবর্তন হয়, সেইগুলোকে কিন্তু আমাদের এরিকসন তার তত্ত্বের মধ্যে তুলে ধরেছেন।
দেখো মূলত তার এই মতামতটি 8টি স্তর এর উপর ভিত্তি করে রয়েছে, ঠিক আছে। এই জন্য এটাকে 8 স্টেজ অফ ম্যান, এই স্তর না, এটাকে পর্যায় করবে, ঠিক আছে, 8টি পর্যায়। তো এই জন্য এটাকে 8 স্টেজ অফ ম্যান বলে। এখানে স্তর আর পর্যায়ে বাংলাতে অনেক গোলমাল হয়, কিছু আহেলি পাবলিকেশনে এটাকে স্তর পাবে, রিতাতে পর্যায় পাবে। তো ইংরেজিটা মনে রাখবে স্টেজ, ঠিক আছে, এখানে স্তর পর্যায়ে ঝঞ্ঝাট নেই। তো স্টেজ, তো 8 স্টেজ অফ ম্যান বলা হয়। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হয় যে এরিকসন মানুষের জীবনকালকে কয়টি স্টেজের মধ্যে ভাগ করেছেন? অ্যান্সার কি করবে? 8 স্টেজ, ওকে, মনে রাখবে 8টি স্তর। তাহলে কয়েকটা মনোবিদদের জীবনের স্তর বিভাগটা মনে রাখবে। প্রথম হচ্ছে রুসো, বলো রুসো কটা স্তরে ভাগ করেছেন? অ্যান্সার করো রুসো। এগুলো হয়ে গেছে তোমাদের, বলো মানব জীবনের টাইম স্প্যানকে কটা ভাগে ভাগ করেছেন? যেমন শৈশব বলেছেন, বাল্য বলেছেন, এরকম কটা? অ্যান্সার করো যারা প্রথম থেকে পড়ছো। রুশো কটা স্তরে ভাগ করেছেন? এই যে গোলাম, সৌভিক, অভিজিৎ, ভেরি গুড, 4টে স্তর, তাই তো? হ্যাঁ, কে কে বলেছে দেখি? অভিজিৎ প্রামাণিক বলেছে, গোলাম বলেছে, রিকু বলেছে, সিদ্ধার্থ, রাজু। ওকে, বলো তারপরে বলো আমাদের আর্নেস্ট জোন্স, তিনি কটা স্তরে ভাগ করেছেন? আর্নেস্ট জোন্স তিনি কটা ভাগে ভাগ করেছেন? 4টি, ভেরি গুড সুমন, খুব ভালো, 4টি স্তর। সিদ্ধার্থ, সৌভিক, অভিজিৎ, আসিফা, খুব ভালো। আচ্ছা, বলো তো পিকুনাস কটা স্তরে ভাগ করেছে? পিকুনাস, এই তো সিদ্ধার্থ সবার আগে উত্তর দিয়েছে, পিকুনাস 10টি স্তর। সুমন বলছে 10টি স্তর, আসিফা 10টি, সৌভিক 10টি, চন্দন 10টি, আমাদের রাজু 10টি, ওকে, শম্পা 10টি, গোলাম বলছে 10টি, ভেরি গুড। আর আমরা এইমাত্র পড়লাম এরিকসন কয়টা স্তরে ভাগ করেছে? বলো, এরিকসন 8টি, তাই তো, খুব ভালো। আচ্ছা, এবার বলো তো, এবার বলো এরিকসনের গুরুদেব অর্থাৎ ফ্রয়েড, যদিও তিনি এই লাইনে করেননি, তো তাও ফ্রয়েড যে তার যে তত্ত্ব দিয়েছেন সেখানে কটি স্তর ছিল? আর স্তরগুলোর নামটা একটু লেখো, যে যে জানো, যার যার মনে পড়ছে। আগের দিন আমি পড়িয়েছি, পুরোনো পিডিএফ খুলে কেউ দেখবে না, যার যার মনে আছে, যদি কারো দুটো একটা যা মনে আছে সেগুলো লেখো। ফ্রয়েডের স্তরগুলো কি কি আর নামটা, বয়স সীমা লেখার দরকার নেই। ফ্রয়েডের তত্ত্বে তিনি কি কি স্তর বলেছেন? মনে পড়ছে কোনটা? ওরাল স্টেজ যেটা ছিল ওগুলো লেখো, যাদের মনে আছে, যারা পুরনো পড়া করছো। আমি একটু দেখি কে কে পড়ছো পুরনো পড়া। ফ্রয়েডের তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ, এরিকসন অতটা গুরুত্বপূর্ণ না হলে ফ্রয়েড কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, বলো, এখনো একজনেরও কমেন্ট পেলাম না আমি। আচ্ছা, সিদ্ধার্থ দুটো বলতে পেরেছে, একটা হচ্ছে ওরাল স্টেজ, একটা হচ্ছে অ্যানাল স্টেজ। আচ্ছা, বাকি 4টে স্তর, চন্দন বলছে 4টে স্তর। আচ্ছা, 4টে স্তরেরই নাম কেউ কি বলতে পারবে ফ্রয়েডের থিওরির মধ্যে? হ্যাঁ, সুমন, সুমন অনেক দিন ডিসকন্টিনিউ করেছিল, সুমন আজ থেকে শুরু করলো, ঠিক আছে। সুমনের পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে আশা করি। আচ্ছা, জন্নতি বলো, কে কে আছো দেখি আজকের ক্লাসটায়, দাঁড়াও, আগের দিন যে যে ছিলে আমি একটু দেখি নামগুলো। অভিজিৎ, আসিফা, গোলাম, চন্দন, জন্নতি, মাসুমা ছিল, সিদ্দিক, মৃত্যুঞ্জয়, রাজু, সৌভিক, শম্পা, তোমাদের তো পাড়ার কথা সবার। সুমন না হয় আজকে এলো। সিদ্ধার্থ, সিদ্ধার্থ সম্ভবত আগের দিন ছিল না মনে পড়ছে। হ্যালো স্যার। হ্যাঁ সুমন, বলো। হ্যাঁ স্যার, ডিএভি তে যে এক্সাম দিয়েছিলাম স্যার, ডিএভি তে সিলেকশন হয়ে গেছে আমার। আচ্ছা তাই, বাহ, এ তো খুব ভালো খবর। খুব ভালো হ্যাঁ খবর। আমি বিহারে জয়েন করেছি স্যার। বিহারে, বিহারে পেয়েছো, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার, ক্লাসের পর আপনাকে কল করছি, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শম্পা লেপ নিয়েছিল, আচ্ছা বেশ। বলো, আহ, এ দেখো সুমন আমাদের সবাইকে আজকে মিষ্টি খাইয়ে দেবে, ঠিক আছে। সুমনের একটা খুব ভালো একদম খবর। স্যার। একদম। হ্যাঁ স্যার। একদম, এই জন্যই শুধু ডাব্লিউবি 10 নয়, সিটেট প্লাস যে বিহারে যে সাংঘাতিক নিয়োগগুলো হচ্ছে এইগুলোর দিকে সবাই সবাই ইয়ে করো, হ্যাঁ, সবাই পাখির চোখ করে থাকো। আর যারা একদম কিছু নেই, সুমনের সাথে কন্ট্যাক্ট করবে কোনো সমস্যা হলে, কি কি কিভাবে পড়বে, কোথায় কিভাবে এক্সাম হয়, এগুলো সব জানবে। ডাব্লিউবি তো হচ্ছে, কিন্তু আসলে ব্যাপার হচ্ছে অনেক টাইম টেকিং এটা আমাদের রাজ্যে। সুমন অনেক দিন থেকে এইসবে চেষ্টা করছে। আচ্ছা, এখনই ক্লাস জয়েন করলে, ঠিক আছে। আচ্ছা, ওরাল স্টেজ ছিল প্রথম, তাই তো, লিবিডো। তারপরে ছিল অ্যানাল স্টেজ, একটা ছিল ফ্যালিক স্টেজ, আর একটা ছিল প্রসূপ্তি দশা, তাই তো।
বেশ, ঠিক আছে, বেশ। তো এইটুকুই আমি জাস্ট তোমাদের বোঝাতে চাইলাম যে আমাদের রুসো 4টে স্তর, আমাদের আর্নেস্ট জোন্স তারও 4টে স্তর, পিকুনাসের 10টা স্তর, আর এরিকসনের 8টে স্তর, 8টা স্তর। তো এই জিনিসটা মনে রাখবে, প্রশ্ন এখান থেকে আসবে যে এরিকসন যে মানুষের যে জীবন লাইফ স্প্যানকে কতগুলো স্টেজে ভাগ করেছেন। তো মনে রাখবে তার এই যে থিওরি, এটাকে 8 স্টেজ অফ ম্যান বলা হয়, অর্থাৎ তিনি 8টা স্টেজের মধ্যে ভাগ করেছেন। এরিকসন প্রতিটা পর্যায়কে মনোসামাজিক সংকটকাল বলে অভিহিত করে দুটো করে বিপরীতধর্মী ফলাফলের কথা বলেছেন। তো এই যে মনে রাখবে 8টা রয়েছে কি স্তর, বাংলাতে এখানেই গোলমাল হয়, আর 4টি রয়েছে কি পর্যায়, 4টে রয়েছে পর্যায়। এই 4টে পর্যায়ের প্রতিটা দুটো করে রয়েছে। ওকে, এটা একটা পর্যায়, এটা একটা পর্যায়, এটা একটা পর্যায়, হ্যালো এটা একটা স্যার। পর্যায়। প্রতিটা দুটো করে স্তর রয়েছে, টোটাল 8টা স্তর, 4টে পর্যায়। আচ্ছা, দেখো পরবর্তীতে, দেখো মনে রাখো এরিকসন মানুষের জীবন বিকাশকে 4টি পর্যায় এবং 8টি স্তরে বিভক্ত করেছেন। দেখো আমি সম্ভবত প্রথমে এটা একটু করলাম, এটা একটু ভুল হয়ে গেল আমার বলতে গিয়ে, এটা স্তর। ওকে, বেশ। পরবর্তীতে আসি, দেখো তো এবার আমাদের এই যে স্তর এবং পর্যায় সবগুলোই জানতে হবে। দেখো, তো এই যে আমি প্রথমেই বললাম যারা যারা বাংলা মুখস্থ করবো ভাবছো তাদের কিন্তু একটু বেশি কঠিন হবে, কারণ তুমি বাংলা মুখস্থ করলে তোমাকে ইংরেজিটা মুখস্থ করতেই হবে। হ্যাঁ, তো ইংরেজি মুখস্থ করতেই হবে। তো সব থেকে ভালো কথা, শুধু দুটো মুখস্থ করার থেকে একটা মুখস্থ করো। আমরা 8টা যখন স্টেজ মুখস্থ করব, তো তুমি যদি বাংলা নাম মুখস্থ করো তাহলে তোমাকে 16টা নাম মনে রাখতে হবে, বাংলা 8টা, ইংরেজি 8টা। তুমি যদি ইংরেজি করো শুধু 8টাই মনে রাখবে। প্লাস ইংরেজি মুখস্থ করলে সুবিধা কি, আমাদের এই যে সুমনের মতো এই সমস্ত পরীক্ষাগুলোতে খুবই সুবিধা হবে তোমাদের। ঠিক আছে, তো দেখো প্রারম্ভিক পর্যায়ে যেটা আর্লি স্টেজ, মধ্যবর্তী বা প্রাক বয়ঃসন্ধি পর্যায়, মিডল ইয়ার্স, নামগুলো খুবই সহজ। বয়ঃসন্ধি পর্যায় যেটাকে আমরা অ্যাডোলেসেন্ট বলি, আর পরবর্তী পর্যায়ে লেটার ইয়ার্স বলা হচ্ছে। ওকে, তো এই যে 4টে আমরা পর্যায় পেলাম, 4টে পর্যায়কে আবার 8টা স্তরে ভাগ করা হয়েছে। দেখো এই 4টে প্রধান পর্যায়ের মধ্যে 8টি স্তর আছে। শিশুর অহম সত্তার সঙ্গে সামাজিক পরিবেশ, দেখো এরিকসনের মধ্যে আমরা ফ্রয়েড পাচ্ছি। অহম মানে কি? আচ্ছা, এদের মধ্যে অহম মানে কোনটা বলো তো? ঈদ ইগো নাকি সুপার ইগো, বলো? ঈদ ইগো নাকি সুপার ইগো, কোনটা অহম? অহম মানে কোনটা বাংলাতে? হ্যাঁ, বাংলা থেকে ইংরেজিটা বেশি সহজ। আচ্ছা, অহম মানে কি? এই তো অর্ধেকজন ভুল করছো তো, সে কি? স্যার, বলো জান্নাতি, বলো। স্যার এরিকসনের তত্ত্ব থেকে ক্লাস হচ্ছে। অহম মানে স্যার ইগো, ইগো। হ্যাঁ, একদম তাই, অহম হচ্ছে ইগো। ঈদকে বাংলায় কি বলে সুমন, বলো তো ঈদকে? হ্যাঁ জান্নাতি, এরিকসনের তত্ত্ব থেকে ক্লাস হচ্ছে। ঈদকে কি বলে? ইদম। ঠিক আছে, অহমকে বলা হচ্ছে ইগো, ইগোটা অহম। আর সুপার ইগোকে বলা হয় অধিসত্তা। তো এই জিনিসগুলো ভুল করবে না। দেখো এটা যদি বাংলাতে দিয়ে দেয় ঈদ ইগো সুপার ইগো না দিয়ে, তাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স, যদিও ইংরেজি ভার্সনে প্রশ্ন থাকবে পাশে। আচ্ছা, যাই হোক, তো আমরা ইগোকে পাচ্ছি, অর্থাৎ শিশুর যে ইগো, সেটা সামাজিক পরিবেশে কিরকম সংঘাত সৃষ্টি হয় তার কথা কিন্তু এরিকসন তার তত্ত্বেও বলেছেন। যেহেতু তিনি ফ্রয়েডের সমর্থক ছিলেন, তার শিষ্য ছিলেন, তাহলে এটা স্বাভাবিক যে তিনি তার গুরুদেবের কথা বা তার গুরুদেবের তত্ত্বকে অবশ্যই সমর্থন করবেন। দেখো জীবন বিকাশের প্রতিটি স্তরে শিশু কি কি চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন করে, হ্যাঁ, তো সেইগুলোকেও কিন্তু তিনি বলেছেন। যেমন ধরো বয়ঃসন্ধিকালে একটা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে কি, স্কুল পালানো। এটা 2014 না হলে 2012, সম্ভবত 2012তে এসেছিল, যে স্কুল পালানো এটা কোন স্তরের বৈশিষ্ট্য, অর্থাৎ স্কুলে ক্লাস করতে চায় না, অর্থাৎ নিয়ম ভাঙা। আমরা জানি নিয়ম সব দিকে ভাঙতে চায় বয়ঃসন্ধি বা অ্যাডোলেসেন্সের মধ্যে। তো এরকম জীবনের কোন স্তরে কোন কোন বৈশিষ্ট্য দেখা যায় সেগুলোকে তিনি বিশেষভাবে ব্যাখ্যা করেছেন। এরিকসনের মতে কি, জীবন বিকাশের স্তরগুলি পর্যায়ক্রমে ঘটে, অর্থাৎ একটার পর একটা ঘটে, কোনোটা গ্যাপ থাকে না। ঠিক আছে, একটা শেষ হয় অপরটা ঘটে। দেখো প্রথম হচ্ছে প্রারম্ভিক পর্যায়। এই পর্যায়টা 3টে স্তরের সমন্বয়ে গঠিত। কি কি? প্রথম স্তরে রয়েছে এই যে দেখো গোলাপি রং দিয়ে যেটা লেখা আছে পিঙ্ক কালারের, এই যে অংশটা, এই অংশটা তোমাদের মনে রাখতে হবে। আস্থা বনাম অনাস্থা, এটা বাংলাটা ভুলেও মনে রাখতে যাবে না, ইংরেজিটা অবশ্যই মনে রাখবে। ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, এখানে কি বলা হচ্ছে, সময়সীমা হচ্ছে জন্ম থেকে 1 বছর। এটা হচ্ছে প্রথম স্তর। দেখো এই যে প্রথম স্তর দ্বিতীয় স্তর এগুলোও যদি মনে রাখতে না পারো, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই যে ইংরেজি নামটা এটা এবং এই সময়সীমাটা আর এর দু একটা বৈশিষ্ট্য যেটা একবার পড়লেই মনে থেকে যাবে, এর নাম থেকেই আমরা বৈশিষ্ট্য পাচ্ছি। অর্থাৎ ট্রাস্ট মানে কি, বিশ্বাস করা কাউকে, মিসট্রাস্ট মানে কি, অবিশ্বাস করা, তাই তো? দেখবে একদম ছোট্ট বাচ্চারা
তার মা বাবার কোলে থাকে, খুব শান্তভাবে থাকে, তাই না? কিন্তু তুমি ধরো পাড়ার একটা দাদা বা দিদি, তুমি যখন তাকে বিকেলবেলায় দেখলে এবং তুমি তোমার কোলে আনতে গেলে, তোমার কোলে এসেই কিন্তু সে কাঁদতে শুরু করলো, তার মায়ের কাছে যাবে, তাই তো? তার মানে কি, ওই বাচ্চাটা তার মা এবং বাবাকে ট্রাস্ট করে কিন্তু তোমাকে ট্রাস্ট করতে পারছে না, অর্থাৎ সে তোমার কাছে নিজেকে আনসেফ ফিল করছে। ঠিক আছে, তুমি যতই ভালোবাসো তাকে, সে কিন্তু তার মা বাবাকে ছাড়া এখনো পর্যন্ত অন্য কাউকে বিশ্বাস করতে পারছে না। এই জিনিসটা ঘটে কখন? জন্ম থেকে 1 বছর। দেখো, সিডিপি এমন একটা সাবজেক্ট যেটা তুমি বাস্তব জীবনের সঙ্গে রিলেট করতে পারবে, এবং যতদিন না তুমি এটাকে বাস্তব জীবনের সঙ্গে রিলেট করে পড়বে, ততদিন পর্যন্ত কিন্তু এগুলো মাথায় ঢুকবে না। 100টা স্টুডেন্টের মধ্যে 20জন স্টুডেন্টের হয়তো সিডিপি ভালো লাগবে, 80জন স্টুডেন্ট বলবে কি বলছে, পেঁয়াজে ফেঁয়াজে এসব আমরা কিছু বুঝতেই পারছি না। তো তোমাকে সবসময় চেষ্টা করতে হবে বাস্তবতার সঙ্গে রিলেট করে পড়ার। ঠিক আছে, যেমন আস্থা বনাম অনাস্থার যে উদাহরণটা বললাম, এটা আমরা সকলেই জানি এবং সকলেই হয়তো দেখেছি যে বাচ্চা শিশুরা তার মা বাবার কাছে খুব শান্ত অবস্থায় থাকে, কিন্তু অন্য কেউ তাকে কোলে নিতে এলেই, সব বাচ্চা না, অনেক বাচ্চা মিশুকে থাকে যদিও, তো বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রে অন্য কেউ কোলে নিতে এলেই কাঁদতে শুরু করে। দেখো, এখানে কি বলা হচ্ছে, যে সুস্থ ব্যক্তিত্বের বিকাশের জন্য একান্ত আবশ্যক হচ্ছে নিজের এবং বিশ্বের সকল মানুষের প্রতি আস্থা বা বিশ্বাস রাখা। তো সকলের এবং নিজের উপর এই আস্থার সূত্রপাত জীবনের প্রথম দিকে শিশু পারস্পরিক থেকে কিরূপ ব্যবহার পায় তার উপর নির্ভর করে। দেখো, এই যে দুজনের উপর শিশু প্রথম বিশ্বাস করছে, মা এবং বাবা, এবং এই দুজনের মধ্যেও সবার প্রথম একটা শিশু, সে ছেলে হোক বা মেয়ে, সে মায়ের উপর প্রথম বিশ্বাস করে। ওকে, আচ্ছা, এবার দেখো এই ক্ষেত্রে কেন বিশ্বাস করছে, কেন সে মা বাবার উপর বিশ্বাস করছে, কিন্তু তোমার পাড়ার কোনো দাদা বা দিদির উপর কেন সে বিশ্বাস করছে না, কেন তার কোলে গেলেই কাঁদতে শুরু করছে? এর কারণ হচ্ছে আচরণ বা ব্যবহার। সে দেখেছে যে মা নামক এই মহিলাটি এবং বাবা নামক এই পুরুষ মানুষটি কি করছে, তার কোনো রকম ক্ষতি করছে না, বরং তার আদর যত্ন করছে, তাকে খাওয়াচ্ছে, তাকে কোলে নিয়ে গান শোনাচ্ছে, হ্যাঁ, সবসময় তার তার কাছে থাকছে। অর্থাৎ এই সব আচরণ এবং ব্যবহারগুলোর জন্যই সেই শিশুটা কিন্তু তখনও জানে না যে এটা আমার মা, আমি এনার গর্ভে ছিলাম, বা এটা আমার বাবা, এসব কিছুই জানে না। সে শুধু জানে কি না, এরা সবসময় আমার পাশে থাকছে, আমাকে কোনো রকম এখনো ক্ষতি করেনি, তার মানে করবে না, এই ধারণাটা তার মধ্যে তৈরি হয়। ঠিক আছে, ধরো দেখা যাচ্ছে কোনো একজন শিশু, তো তার জন্মানোর সময় তার মা এবং বাবা দুজনে গত হয়ে গেলেন। তো সেই শিশুটাকে দেখা যাচ্ছে তার দাদু এবং তার ঠাকুরমা দুজন মিলে মানুষ করলো। তো সে সেই সেম বিশ্বাসটা কিন্তু তার দাদু এবং ঠাকুরমায়ের উপর করবে। ঠিক আছে, তার দাদু এবং ঠাকুরমায়ের উপরেই করবে, যেটা মা বাবার উপর করতো, কারণ সে মা বাবাকে দেখেনি, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার, যে আস্থা বনাম অনাস্থা শিশুর উপরে, এটা জন্ম নেয় কি থেকে? জন্ম থেকে 1 বছর বয়সে এটা জন্ম নেয় আচরণ থেকে। তুমি যদি শিশু, তোমার আচরণের দ্বারা যদি শিশুকে এটা ফিল করাতে পারো যে হ্যাঁ, সে তোমার কাছে সেফ, তুমি তার কোনো ক্ষতি করবে না, বরং তুমি সবসময় তার ভালো করবে, তো তখন শিশু তোমার উপরেও আস্থা রাখতে শুরু করবে। বোঝা গেল? তো এইভাবে, তো এখান থেকে একটা প্রশ্ন হয়, শিশু সর্বপ্রথম কার উপরে বিশ্বাস আনে? তো অ্যান্সারে মা বাবা থাকে, বা অ্যাকচুয়ালি যদি একটা থাকে তাহলে শুধুমাত্র মা থাকতে পারে। ওকে, তো পিতামাতার উপর কিন্তু শিশু সর্বপ্রথম ট্রাস্ট করে। তো এটা হচ্ছে ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, যেটা জন্ম থেকে 1 বছর বয়সের মধ্যে তৈরি হয়। ওকে, জন্ম থেকে 1 বছরের আগে, অর্থাৎ ধরো 2 দিন, 3 দিন, 4 দিন বয়স, তখন দেখবে মায়ের কোলেও কাঁদতে পারে, আবার তোমার কোলেও কাঁদতে পারে, মায়ের কোলেও না কাঁদতে পারে, তোমার কোলেও না কাঁদতে পারে, কারণ এই যে 1-2 মাস বয়স পর্যন্ত তাদের মধ্যে ধারণাটা তৈরি হয় না। কিন্তু 1 বছরের ভিতরে 7-8 মাস যখন বয়স হয়ে যায়, তখন কিন্তু আস্তে আস্তে তার মা বাবার প্রতি একটা স্বচ্ছ ধারণা তার তৈরি হয়ে যায়। আচ্ছা, এবার দেখো, যদি শিশু জীবনের প্রথম বছরে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা ও যত্ন পায়, যদি মা বাবা পরিবারের অন্য সদস্যদের থেকে যথেষ্ট ভালোবাসা নৈকট্য পায়, তবে তার মধ্যে নিরাপত্তা বোধ বেশি অনুভূত হয়। বোঝা গেল? জন্ম থেকে 1 বছরের সময়টা কিন্তু খুব বেশি ফ্যাক্টর করছে। যদি এই সময়ে ধরো ধরো বাবা সে হয়তো বাইরের রাজ্যে থাকছে কাজের জন্য, জবের জন্য, তো শিশু, এই যে ছোট্ট শিশুটা, সে 1 বছর বয়স পর্যন্ত তার বাবাকে কাছে পায়নি, তো স্বাভাবিকভাবে তার বাবার উপরে তার কিন্তু বিশ্বাস তৈরি হয়নি। তার বাবাকে সে অচেনা মানুষ ভাববে। 1 বছর পরে যখন তার বাবা বাড়ি আসবে এবং সে যখন কোলে নিতে যাবে, তখন কিন্তু সে কাঁদতে শুরু করবে মায়ের কাছে যাবে বলে। কারণ কি, যেহেতু তার বাবাকে সে এর আগে দেখেনি, তার সান্নিধ্য পায়নি, তো সেই কারণে অচেনা মানুষের মতোই ব্যবহার করছে। ঠিক আছে, তো যার কাছে শিশু নৈকট্য পাবে, ভালোবাসা পাবে, তাদের প্রতি তার ট্রাস্ট গড়ে উঠবে। আর যাদের কাছে এটা পাবে না, তাদের প্রতি মিসট্রাস্ট গড়ে উঠবে। এটা এরিকসনের তত্ত্বের প্রথম যে স্তর রয়েছে, সেই স্তরের মোদ্দা কথা। যে শিশুর শারীরিক বিকাশ ঠিকঠাক হয়, সে স্বাধীনভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারে, ফলে সে নিজের প্রতি আস্থাশীল হয়ে ওঠে
এবং নিরাপত্তা বোধেরও বৃদ্ধি হয়। অর্থাৎ জীবনের একদম প্রথম দিকে সে অসহায় থাকে, অর্থাৎ সে নিজের অঙ্গ প্রত্যঙ্গ চালনা করতে পারে না। যে সময় দেখবে একদম 6-7 মাস বয়সে সে শুয়ে থাকলে সে উঠে বসতে পারে না, তাই না, বাচ্চা শিশুরা। তো সেই সময় অসহায় থাকে, কিন্তু আস্তে আস্তে যখন সে নিজের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারে, অর্থাৎ যখন হাঁটতে পারে, হামাগুড়ি দিতে শেখে, তখন কিন্তু তার যেখানে ইচ্ছা সে নিজে যাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, তো আস্তে আস্তে সে কিন্তু নিজের প্রতি আস্থাশীল হচ্ছে যে হ্যাঁ আমি নিজে পারবো কাজটা। আচ্ছা, দ্বিতীয়ত দেখো, অপরদিকে বলা যায় যে শিশু মা বাবা ও পরিবার থেকে সেইভাবে ভালোবাসা আদর যত্ন পায় না, ভালো করে এই লাইনটা দেখবে, মা বাবা এবং পরিবারের কাছ থেকে সেইভাবে ভালোবাসা আদর যত্ন পায় না, যে শিশু নিরাপত্তা এবং ভালোবাসা থেকে বঞ্চিত, তাদের নিজের প্রতিও সকলের প্রতি একটা অনাস্থার মনোভাব থাকে। হ্যাঁ, ধরো কোনো শিশুর মা বাবা তাকে সবসময় রাগ 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 করছে তার প্রতি, তাকে প্রহার করছে, মারছে। হ্যাঁ, বা ধরো তার মা বাবা দুজনেই বাইরে থাকে, শিশু মাঝে মাঝে এই যে বলে আয়া বলে, তো আয়াদের কাছে থাকে। হ্যাঁ, তো এরকম টাকা দিয়ে মানুষ করানো হচ্ছে তাকে, টাকা দিয়ে লোক রেখে দেওয়া হচ্ছে, সে ধরো থাকছে সারাদিন শিশুর কাছে, আর তার মা বাবা অফিসে যাচ্ছে। আবার রাত্রিবেলা তার মা বাবা ফিরে আসছে, সেই যে যে ব্যক্তিটা থাকছিল তার কাছে, সে এখন নিজের ঘর চলে যাচ্ছে। তো এই কারণে শিশু না ওই ব্যক্তিটা, যে ওই আয়া বা মাসি তার উপরে বিশ্বাস করতে পারছে, না তার মা বাবার উপর বিশ্বাস করতে পারছে। এই সময়তে শিশুর কিন্তু অনাস্থার মনোভাব তৈরি হয়। ওকে, যেটা তার পরবর্তীতে ভবিষ্যতে তার ব্যক্তিত্ব বিকাশে ব্যাপকভাবে ক্ষতি করে। অর্থাৎ একটা শিশু, হ্যাঁ, যেমন ধরো তোমরা, স্বাভাবিক ব্যাপার যে তোমরা ছোটবেলাতে মা বাবার কাছে, বা হয় মা বা বাবার কাছে, বাবারা বেশিরভাগই বাইরে থাকে, তো মা বা বাবার কাছে মানুষ হয়েছো, আমরাও হয়েছি সবাই, তাই তো? তো সেই কারণে আমরা কিন্তু আমাদের মা বাবার প্রতি আমাদের যে ভালোবাসাটা রয়েছে, যে স্নেহটা রয়েছে সব সময়, হ্যাঁ, যে মায়ের বা বাবার একটু কষ্ট হলে আমাদের যে বুকটা কেঁপে ওঠে, কোনো একটা শিশু যার মা বাবা টাকার পিছনে ছুটে বেড়াচ্ছে, হ্যাঁ, সারা দিন রাত শিশুর কাছে সময় দিচ্ছে না, তো সেই শিশুটা যখন বড় হবে, তার কিন্তু সেই সেম ফিলিংটা, আমাদের মতো এই সেম ফিলিংটা কিন্তু তার মা বাবার প্রতি কাজ করবে না। ওকে, তার কিন্তু এতটা দরদ আসবে না মা বাবার প্রতি। ওকে, বড় হওয়ার সাথে সাথে, কারণ ছোট্টবেলাতেই তার ব্যক্তিত্বটার এরকম ভাবেই বিকাশ ঘটছে যে সে তার মা বাবাকে বা অন্য কাউকেই বিশ্বাস করছে না, তাদের প্রতি অনাস্থার মনোভাব ছোটবেলাতেই গড়ে উঠছে। দেখো, এই প্রসঙ্গে উল্লেখ্য যে ব্যতিক্রমী শিশুরা পিতামাতা ও পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে সাধারণত সদর অভ্যর্থনা পায় না। ব্যতিক্রমী মানে কি, ধরো কোনো একটা শিশু সে অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে, বা ধরো সে হাঁটতে পারবে না, তার হয়তো পোলিও রোগে আকৃষ্ট, সে অন্ধ, বা ধরো তার হাত পা হয়তো নেই কো, এরকম যে মানে অঙ্গ, মানে দিব্যাঙ্গ যেগুলো এখন বর্তমানে যে নাম, যেটাকে আমরা হ্যান্ডিক্যাপ বলে থাকি, তো সেরকম যে শিশুরা, স্বাভাবিকভাবে যদি দুটো শিশু থাকে, যার মধ্যে একজন ধরো এরকম দিব্যাঙ্গ থাকে এবং একজন যদি ভালো থাকে, তো এই যে দিব্যাঙ্গ যে শিশুটা রয়েছে, স্বাভাবিকভাবে বাড়ির লোক বা পাড়া প্রতিবেশী তাকে অপেক্ষাকৃত একটু খারাপ চোখে দেখবে, এবং এই যে ভালো শিশু তাকে একটু ভালো চোখে দেখবে। এটা হয়, বিভিন্ন পরিবারে হতে পারে। তো সেই ক্ষেত্রে এই যে শিশুটা, বিকলাঙ্গ শিশুটা রয়েছে, তো তার মনে কিন্তু পিতামাতা এবং অন্যান্য ব্যক্তিরা যারা তাকে এরকম খারাপ চোখে দেখছে, হ্যাঁ, তো তাদের প্রতি কিন্তু একটা ভালোবাসা বা সম্মান জন্মাবে না। হ্যাঁ, তো তাদের প্রতিও এই শিশুটার মনে কিন্তু খারাপ জায়গায় জন্ম নেবে। দেখো, তাদের নিরাপত্তার অভাব দেখা যায়, আবার বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক অক্ষমতার কারণে তাদের স্বাধীনভাবে অঙ্গ সঞ্চালনে অসুবিধা হয়। ওকে, ফলে সে নিজের প্রতি এবং সকলের প্রতি অনাস্থাশীল হয়ে পড়ে, সে পরিবেশকে নিরাপদ বলে মনে করে না, সে তার চারপাশের মানুষজনকে বিশ্বাস করতে পারে না, ফলে তার ব্যক্তিত্ব বিকাশ স্বাভাবিক এবং সুন্দর হয় না। অর্থাৎ একটা শিশু সেই ছোট্টবেলাতে, এটা নির্ভর করছে তার ব্যক্তিত্ব কেমন হবে, আর এই যে ব্যক্তিত্ব যা সুন্দর হবে, সে বড় হয়ে তত ভালো মানুষ হবে। ওকে, একটা শিশু যে ভালো ছোটবেলা থেকে বাবা মায়ের ভালোবাসা পায় না, সবসময় বাবা মা তাকে বকছে, মারছে, বা এরকম ইগনোর করছে, বাবা মা তাকে টাইম দিচ্ছে না, তো তাদের ব্যক্তিত্ব খারাপ হবে, এবং বড় হয়েও তারা কিন্তু রাগী, বদমেজাজি এরকম কিন্তু মানুষ হবে। স্বাভাবিক ব্যাপার, বুড়ো বয়সে তারা তার বাবা মাকেও কিন্তু দেখবে না। তো এটাই স্বাভাবিক, কারণ ছোটবেলাতেই তাদের ব্যক্তিত্বে এরকম ছাপ তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয় স্তর দেখো, 2 থেকে 3 বছর, এরপরে আসছে স্বাধীনতা বনাম লজ্জা। দেখো, ইংরেজিতে কি বলা হচ্ছে, অটোনমি ভার্সেস সেম, মনে রাখবে। দেখো, এখানে কি হচ্ছে, যে শিশুদের যে টয়লেট ট্রেনিং, অর্থাৎ কিভাবে টয়লেট করতে হয়, এই প্রশিক্ষণটা যখন দেওয়া হচ্ছে স্কুল যাওয়ার আগে, মোটামুটি 3 থেকে 4 বছর বয়সে, হ্যাঁ, কিভাবে টয়লেট করতে হয়, টয়লেটে কিভাবে ফ্ল্যাশ করতে হয় ইত্যাদি, এগুলো যখন শেখানো হচ্ছে শিশুকে, সেই জিনিসটাকে টয়লেট ট্রেনিং বলা হচ্ছে। তো এই প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এই স্বাধীনতা বনাম লজ্জা, এই স্তরটা সূত্রপাত ঘটছে। এটা কিন্তু দ্বিতীয় স্তর, মনে রাখবে। আচ্ছা, দেখো,
তো শিশুরা যখন প্রাতকৃত ইত্যাদি বিশেষ প্রয়োজনীয় কাজগুলি নিজেরাই সম্পন্ন করতে পারে, তারা অনেকাংশে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অভিভাবকদের উচিত তত্ত্বাবধান করা, কিন্তু তাতে যেন শিশুদের আত্মবিশ্বাস নষ্ট না হয়। অভিভাবকদের সকল কাজে বাধা দেওয়া বা সব কাজ নিজেরা করে দেওয়া উচিত নয়। আচ্ছা, আবার কি, দেখো, যে স্তরে শিশু নিজেরা প্রত্যাহিক কাজ নিজেরা করে, কারো সাহায্য ছাড়া করতে পারে না, তাদের আত্মবিশ্বাস নষ্ট হয়, হীনমন্যতায় ভোগে। অর্থাৎ এই যে টয়লেট করা, এটা একটা কাজ, তাই তো, যেটা একদম শিশুরা প্রথমে করে না, করতে পারে না একা একা, তাকে মা বাবা বা বাড়ির অন্য কেউ সাহায্য করে। এবার দেখা যাচ্ছে তার 3 বছর বয়স, তখন তুমি তার মা বা বাবা হিসাবে তাকে শিখিয়ে দিলে, তো সে নিজে টয়লেট করলো এবং নিজে পরিষ্কার হয়ে বেরিয়ে আসতে পারলো। ওকে, তো তার মধ্যে তখন একটা আত্মবিশ্বাস জন্মাবে যে হ্যাঁ, আমি নিজে পেরেছি বা ভবিষ্যতে এবার আমি পারবো। হ্যাঁ, তো তার টয়লেট ট্রেনিং সম্পন্ন হলো ওই বাচ্চাটার। তো এই ক্ষেত্রে তার মধ্যে স্বাধীনতা এলো একটা, তাই না? এতদিন টয়লেট পেলে তাকে হয় মাকে ডাকতে হতো, না হয় বাবাকে, না হয় দিদি দাদাকে, কাউকে একটা ডাকতে হতো। তো এখন সে নিজেই টয়লেট করতে শিখেছে। তো এটা তার মধ্যে একটা স্বাধীনতার অনুভূতি জাগাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে অপরদিকে কেউ হয়তো বলছে যে তুই 3 বছরের বয়সের ছেলে বা মেয়ে, তুমি এখনো নিজে টয়লেট করতে পারছো না, হ্যাঁ, তুমি তোমার টয়লেট ট্রেনিং শেখাতে পারছো না, এরকম যদি কথাগুলো সে শোনে, তাহলে তখন তার নিজের মধ্যেই লজ্জাবোধ তৈরি হবে। ওকে, অর্থাৎ সে হীনমন্যতায় ভুগবে যে আমি পারছি না কেন। বোঝা গেল? ঠিক এই জিনিসটাই শুধু টয়লেট ট্রেনিং এর জন্য নয়, এই বয়সের সমস্ত ক্ষেত্রে কাজে লাগে। ধরো তুমি টিচার হয়ে যখন গেছো, বা যারা টিউশন পড়াও বা কোনো প্রাইভেট স্কুলে পড়াও, দেখবে ক্লাসে বিভিন্ন রকমের শিশু থাকে। কেউ হয়তো একটু অ্যাডভান্স লেভেলে থাকে, তারা খুব তাড়াতাড়ি সব কিছু শিখে যায়। কেউ একটু কারো বুদ্ধিতে একটু কম ধার হয়, তার একটু শিখতে হয়তো সময় লাগে। তো যে শিশুটার শিখতে একটু সময় লাগছে, সেই শিশুটাকে তুমি যদি বলো যে কেন তুমি শিখতে পারছো না, এই যে এই শিশুটাকে দেখো, এই শিশুটা কত দ্রুত শিখে গেছে যোগ বিয়োগ গুণ ভাগ, তুমি কেন বুঝতে পারছো না, তোমার দ্বারা কিচ্ছু হবে না, হ্যাঁ, তুমি পড়াশোনা করো না, এরকম বলে যদি কেউ অপমান করে, তখন এই শিশুটার মনের মধ্যে গেঁথে যাবে এটাই, যে স্যার বা ম্যাম আমাকে এটাই বললেন যে আমার বুদ্ধি নেই, যে কারণে আমি কিন্তু শিখতে পারছি না, বাকিরা তো শিখে গেছে। তো তখন এই হীনমন্যতায় ভুগবে, অর্থাৎ নিজেকে অন্যদের থেকে হীন বা ছোট মনে করবে। ঠিক আছে, এবং এই পর্যায়ে শিশুদের মধ্যে লজ্জা তৈরি হয়। আর যখন এই শিশুটা নিজে নিজেই যোগ বা বিয়োগ করতে শিখে গেল, গুণ ভাগ করতে শিখে গেল, তখন তার নিজের মধ্যে স্বাধীনতা বোধ জন্ম নেবে, যে হ্যাঁ, আমি পারবো বা আমি শিখতে পেরেছি। বোঝা গেল? তাহলে এত দূর অবধি আশা করি দুটো স্তর পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা নেই। বোঝা গেছে কিনা বলো? বলো, বোঝা গেল এই দুটো স্তর? দুটো স্তর বোঝা গেছে? ওকে, ভেরি গুড। ঠিক আছে, বাস্তবের সঙ্গে রিলেট করে পড়বে, এরিকসনে ভয়ের কিচ্ছু নেই, সব থেকে সহজ হচ্ছে এরিকসন। ওকে, তোমরা যখন ফ্রয়েড বুঝতে পেরেছো, পিয়াজে বুঝতে পেরেছো, ব্রুনার বুঝতে পেরেছো, ভাইগটস্কি বুঝতে পেরেছো, তাহলে এরিকসনটা এখন জল ভাত। ওকে, আর কিচ্ছু নেই এরিকসনে। দেখো, এই স্তরের শিক্ষাগত তাৎপর্য কি, এটা একবার পড়ে নেবে, এটা এগুলো থেকে প্রশ্ন আসে না, তোমাদের জাস্ট পিডিএফে দেওয়া রয়েছে। 3 নম্বর স্তর দেখো, উদ্যোগ বনাম অপরাধ বোধের স্তর। মূল তোমাদের আজকের কাজ কি, খাতার মধ্যে হেডিং করবে এরিকসনের তত্ত্ব। ভালো করে শোনো, এরিকসনের তত্ত্ব 1 2 3 করে 8 পর্যন্ত লিখবে, নাম্বারিং করবে, স্তরের নাম ইংরেজিতে লিখবে। ঠিক আছে, স্তরের নাম লিখলে, সময়সীমা লিখলে, পরপর সময়সীমা বয়সটা পর্যন্ত লিখলে, এবং এইটুকুই জাস্ট আজকে এবং কালকের মধ্যে, কাল সন্ধ্যের আগে পর্যন্ত এইটুকু যেন জল ভাতের মতো মুখস্থ হয়ে যায়। না দেখে, সোজা দিক থেকে উল্টো দিক থেকে সবভাবে যেন তুমি বলতে পারো। ঠিক আছে, শুধু এইটুকু। এই জিনিসটা যখন হয়ে যাবে, তারপরে পিডিএফটা খুলবে, এই পিডিএফটা যেটা আজকে দেবো, একবার শুধুমাত্র রিডিং করবে। ঠিক আছে, তারপরে আর এডিকশন থেকে কোনো কিছু আটকাবে না। ওকে, কারণ মূল জিনিস এখানে হচ্ছে স্তরের নাম এবং বয়সসীমা, আর এই স্তরের মধ্যে কি রয়েছে, শিশুর কি হয়, সেটাই নামের মধ্যেই লুকিয়ে রয়েছে, এটাকে একটু ধরতে পারলেই বেরিয়ে যাবে। এখানে কি হচ্ছে দেখো, উদ্যোগ বনাম অপরাধ বোধ। উদ্যোগ বনাম অপরাধ বোধে কি হচ্ছে, দেখো, শিশুরা কোনো ইনিশিয়েটিভ নিল, ধরো কোনো উদ্যোগ নিল, হুম, যে কি না, তারা বাইরে আজকে রান্না করে খাবে। আমি একটা গল্প বলছি, শোনো। তো শিশুরা, একদল শিশু তোমার পাড়ার উদ্যোগ নিয়েছে, তারা সবাই ধরো ক্লাস 3 ক্লাস 4 এরকম পড়ে। তো তারা বাইরে রান্না করে খাবে, ভাত ডাল তরকারি, এরকম একটা পিকনিকের মতো আয়োজন করেছে, তাদের মধ্যে বড় কিন্তু কেউ নেই। ওকে, তো এটা একটা উদ্যোগ নিল। উদ্যোগ নেওয়ার মাধ্যমে তারা নিজেদের মধ্যে একটা স্বাধীনতা বোধ তৈরি হয়, যে হ্যাঁ, আমরা করব কিছু একটা এরকম, এটা তো ভালো জিনিস, তাই না? এটা পজিটিভ পাচ্ছি আমরা। এবার দেখো, যখন এবার তুমি পাড়ার দাদা, তুমি গেছো ওখানে দাদাগিরি করতে,
তুমি গিয়ে বলেছো, এই এটা ভাত হয়েছে, এটা তরকারি হয়েছে, এই তোরা ভাত রান্না করতে পারিসনি, এটা ভালো হয়নি, এটা ভালো হয়নি, এরকম করে দিয়েছো, তুমি এমন বলে দিয়েছো এরকম। তো তাদের তখন কি হচ্ছে, অপরাধ বোধ, ইংরেজিতে যেটা আমরা গিল্ট বলি, তো সেটা তারা এখন ফিল করছে। অর্থাৎ তারা এখন প্রত্যেকেই ভাবছে যে হ্যাঁ, দাদা বললো বা কাকু বললো এসে যে এটা হয়নি ভালো রান্না, আমরা পারবো না এসব করতে। হ্যাঁ, তো তার মানে হয়তো আমরা পারবো না বা আমরা এটা পারি না ভালো, তো তখন প্রত্যেকের নিজের নিজের মধ্যে একটা অপরাধ বোধ হবে যে আমরা কেন পারি না, আমরা হয়তো পারি না, বাকি সবাই পারে, এরকম মানে নিজের নিজেকে একটু ছোট লাগবে। ঠিক আছে, শুধু এই জিনিসটাই আছে। অর্থাৎ এই বয়সের মধ্যে কি হচ্ছে, যে প্রতিটা শিশু, সময়সীমা কত মনে রাখবে, 4 থেকে 5 বছর, এই বয়সের মধ্যে প্রতিটা শিশু চাই যে সমাজে তারা যেন একটু সম্মান পায়, সেই জন্য তারা বিভিন্ন কাজের উদ্যোগ নেয়। হয়তো দেখা যাচ্ছে খেলনার ঘর করবে, হ্যাঁ, খড় দিয়ে লাঠি দিয়ে ঘর করলো, বা ধরো তারা মাটি খুঁড়ে চাষ করবে, হ্যাঁ, এরকম কোনো একটা জায়গা ছোট্ট মাটি খুঁড়লো, আমরা এরকম ছোটবেলায় অনেক খেলেছি, চাষ করবে। হ্যাঁ, বা ধরো এরকম যে বললাম বাইরে ভাত রান্না করার, পিকনিক করার, তো এগুলো হচ্ছে উদ্যোগ যেগুলো পজিটিভ শিশুদের ক্ষেত্রে। এবার অপরাধ বোধটা কি, যখন এই উদ্যোগের মধ্যে বাধা আসে তখন তাদের মধ্যে অপরাধ বোধ তৈরি হয়। দেখো, এই শিশুর মধ্যে এই শিশুদের মধ্যে ভাষার বিকাশ এবং ভাষার মাধ্যমে নিজেদের নিজেদের চাহিদা এবং মত প্রকাশের স্বাচ্ছন্দ্য দেখা যায়। তাদের চলাফেরায় স্বাধীনতা থাকে, ভাষা ত্রুটিহীনতা এবং কল্পনা শক্তির বিস্তার দেখা যায়। এর ফলে তাদের মধ্যে একটি উদ্যোগ দেখা যায়, যে বললাম যে কোনো উদ্যোগ নিতে পারে, আজকে পিকনিক করবো, বা এই যে সামনে রথ গেল, তো রথে ধরো রথ করবে, এই রথ নিয়ে মোটামুটি সবার ছোটবেলাতে আশা করি স্মৃতি রয়েছে। হ্যাঁ, হয়তো ঝামেলাও হয়েছে বন্ধুদের সাথে, আমাদেরও হতো তখন। এই রথ নিয়ে রথ করতাম এবং সেটা নিয়ে কি হতো যে পাড়াতে পাড়াতে ঘুরে বেড়াতাম, গ্রামে অনেক গ্রামেও যেতাম ছোটবেলায়। তো সেখান থেকে কি হতো, চাল দেওয়া হতো, চাল এবং খুচরো পয়সা দেওয়া হতো। তো সেই চাল এবং পয়সা নেওয়া হতো সারাদিন ঘোরার পর, তারপরে সন্ধ্যেবেলায় এসে হিসেব হতো। ঠিক আছে, তো সেই হিসেবে যখন দেখা যাচ্ছে কি না 32 টাকা উঠেছে কয়েন এটা, আর ধরো 10 কেজি চাল উঠেছে, তো চাল বিক্রি করে দিয়েও টাকা নিয়ে এসে সেই টাকা দিয়ে একটা পিকনিক হতো। তো এই সব জিনিসগুলো, এগুলো হচ্ছে উদ্যোগ বাচ্চারা নেয়, এই যে রথ করে ঘুরবে বা অন্য কোনো অনুষ্ঠান করবে তারা, এগুলো উদ্যোগ। হ্যাঁ, তো সেই উদ্যোগের ক্ষেত্রে কেউ বাধা দিলে তখন তাদের মধ্যে অপরাধ বোধ তৈরি হচ্ছে। ঠিক আছে, সে তার ইচ্ছা বাস্তবে প্রয়োগ করতে চায়। এগুলো উদ্যোগ নেওয়ার সময় বিভিন্ন কাজকর্ম, খেলা ইত্যাদির দ্বারা শিশুর প্রকাশ ক্ষমতা দেখা যায় এবং ফলস্বরূপ শিশুর বিভিন্ন আশার সৃষ্টি হয়। সে যখনই উদ্যোগ নেয় তার মনে একটা আশা হচ্ছে, দেখো আমি যখনই এই রথ নিয়ে বেরোচ্ছি, আমার কি আশা হচ্ছে, যে হ্যাঁ, আমরা সবাই মিলে রথ করেছি, কালকে বা পরের সপ্তাহে আমরা পিকনিক করবো এই রথের চাল এবং পয়সা থেকে। ঠিক আছে, তো এই একটা মনের আশা, উদ্যোগ নেওয়ার সাথে সাথে যে কোনো কাজে শিশুদের মনে কিন্তু একটা আশা থাকে। আচ্ছা, অপরদিকে যদি শিশুদের মত, চিন্তাধারা বা উদ্যমকে অস্বীকার বা উপহাস করা হয়, ওই যে বললাম পাড়ার কোনো বদমাইশ দাদা এসে ধরো রথটাকে ফাটিয়ে দিল, ভেঙে দিল, হ্যাঁ, তাদের চাল বা পয়সা নিয়ে চলে গেল, হ্যাঁ, এরকম থাকে না, তো সেরকম, বা কেউ এসে বললো হুট এই 32 টাকাতে কি পিকনিক হয় নাকি, কিচ্ছু হবে না তোদের, এরকম কোনো একটা কথা বলে দিল। তো তখন কি হচ্ছে, উপহাস করলে বা তাদের এই যে উদ্যম সেটাকে ছোট করলে, অস্বীকার করলে, তখন তাদের মধ্যে এক ধরনের লজ্জা এবং অপরাধ বোধ কাজ করে। কিছু করতে গেলেই শিশুরা যদি কেবল বাধা হিসাবে সম্মুখীন হয়, ধরো তোমার ছেলে বা মেয়ে রয়েছে ধরে নাও, তো সে তোমাকে কি বলছে, যে মা আমি আজকে চা করবো সন্ধ্যেবেলায় এবং তুমি দেখিয়ে দেবে, এটা বললো, অর্থাৎ সে উদ্যোগ নিতে চাইলো। এই বয়সে 4 থেকে 5 বছরের আগে পর্যন্ত, 2 থেকে 5 বছর বয়সে, এই বয়সে শিশুরা 2 বছরে খুব ছোট থাকে, মোটামুটি 4-5 বয়সের বাচ্চা মেয়ে বা ছেলে থাকলে তাদের মধ্যে এই ধরনের ব্যাপারগুলো লক্ষ্য করবে বাড়িতে। তো সে বলল, বা ধরো বললো যে সন্ধ্যা দেওয়া হয়, তো সন্ধ্যা দেবে সে আজকে ঠাকুরকে, বা ঠাকুর প্রণাম করবে সে আজকে, তো এই ধরনের উদ্যোগগুলো নিচ্ছে এবং তৎক্ষণাৎ বাড়ির লোক তাকে বাধা দিচ্ছে না, হাত পুড়িয়ে ফেলবে, তোমার চা করার দরকার নেই, বা হাত পুড়িয়ে ফেলবে, তোমার রান্না করতে যাওয়ার দরকার নেই। তো এই যে অপরাধ বোধ সেই সময়তে তৈরি হবে যখনই সে তার উদ্যোগে বাধা পাচ্ছে, সেই টাইমে ওই বাচ্চাটার মনে একটা ভীষণ কষ্ট তৈরি হচ্ছে, অপরাধ বোধ তৈরি হচ্ছে। ঠিক আছে, তাদের সমস্ত উদ্যমকে সেটা স্থিমিত করে দিচ্ছে। এর ফলে শিশুরা পরবর্তীকালে আর নিজেদের মত প্রকাশ করতে ভয় পায়। পরবর্তীতে তার যদি মন হয় যে আমি মায়ের সাথে বসে রান্না শিখবো, তো সেই জিনিসটাতে ভয় পাচ্ছে। সে দেখছে কি আগেও আমি চা করব বলেছিলাম, তখন দাদু বা কাকু বকেছিল আমায়, তো এখন যদি মাকে বলি আমি তোমার সাথে বসে রান্না করা শিখবো, আমার কাকু বা জেঠু তারা আবার বকতে পারে। ঠিক আছে, তো এই ভয়ের জন্য সে তাদের আর নিজেদের মত প্রকাশ করতে পারছে না। হ্যাঁ, তো অপরাধ বোধ তাদের মধ্যে নিরুদ্যম করে রাখে, অপরাধ বোধ তাদেরকে।
এটা ছিল এই স্তরটা। পরবর্তী স্তরে দেখবো মধ্যবর্তী পর্যায়। এখানে দেখো চতুর্থ স্তর থেকে মধ্যবর্তী পর্যায় শুরু হচ্ছে, অর্থাৎ প্রথম তিনটে স্তর প্রাথমিক পর্যায়ের মধ্যে রয়েছে। এরপরে মধ্যবর্তী পর্যায় 4 নম্বর স্তর থেকে রয়েছে চতুর্থ স্তর, অর্থাৎ উদ্যম বনাম হীনমন্যতা, এই মধ্যবর্তী পর্যায়ের অন্তর্গত। উদ্যম বনাম হীনমন্যতা কি, অনেকটা এরকমই, যে কোনো কিছু একটা উদ্যম নিল এবং সেটা পূরণ না হলে তখন তারা হীনমন্যতায় ভুগলো, অর্থাৎ আমি কিছু পারি না এই জিনিসটা। হ্যাঁ, তো দেখো ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিয়রিটি, এটা 6 থেকে 11 বছর বয়সের মধ্যে দেখা যায়। এই স্তরে শিশুদের মধ্যে কর্মক্ষমতা সম্পর্কে এক ধরনের ধারণা জন্মায়। ওকে, কর্মক্ষমতা অর্থাৎ কে কতটা করতে পারে, হ্যাঁ, কে কি কাজ করতে পারবে, তো এই জিনিসগুলো সম্পর্কে তাদের ধারণা জন্মায়। ধরো মেয়ে এবং ছেলেরা একসাথে কাজ করছে, খেলা করছে, তো সেই খেলাতে যে সমস্ত ভারী কাজ রয়েছে, ধরো কোথাও থেকে ভারী কাঠ বয়ে নিয়ে আসতে হবে, পিকনিক করছে, হ্যাঁ, তো সেই কাজগুলো তারা তখন বলবে যে ছেলেরা কাঠ নিয়ে আসবে এবং মেয়েরা কি করবে, রান্না করবে। তো তাদের মধ্যে তখন এই ধারণাটা চলে আসে যে কার ক্ষমতা কতটা, মেয়েরা তো অত ভারী কাঠ বয়ে নিয়ে আসতে পারবে না। তো তাদের কর্মক্ষমতা সম্পর্কে কিন্তু জ্ঞান এই সময় হয়ে যায়। এই সময় শিশুরা স্কুলে ভর্তি হয়, অর্থাৎ প্রথাগত শিক্ষার আঙিনায় প্রবেশ করে। এই সময়ে শিশুরা কিছু কিছু কাজ নিখুঁতভাবে করতে পারে। এই সমস্ত কাজগুলো তারা স্বীকৃতি চায় এবং যথাযথ স্বীকৃতি পেলে তাদের মধ্যে কর্ম উদ্যম আরও বাড়ে। এই যে বললাম বাচ্চা ছেলেরা পিকনিক করছে, এখানে তারা নিজেদের কর্মক্ষমতা সম্পর্কে জানে। আমি ধরো একদম টাতলা একটা মানুষ, হ্যাঁ, ছোট্ট বাচ্চা, তো আমি জানি যে একটা 10 কেজি ওজনের কোনো কিছু তোলার ক্ষমতা আমার নেই, তো আমি কেন তুলতে যাব, তাই না? আমি জানি আমি তখন 5 কেজি ওজনের জিনিসটাকে তুলে আনার চেষ্টা করব, অর্থাৎ নিজেদের কর্মক্ষমতা সম্পর্কে তারা সক্রিয় থাকে। এবার ধরো আমি খুব স্বাস্থ্যবান শক্তিশালী একজন বাচ্চা, তো আমি তখন 5 কেজিটা কেন তুলতে যাব, তাই না? তখন সে সর্বপ্রথম 15 কেজির ওজনটা তুলে নিয়ে আসতে যাবে, তাই না? তো এই জিনিসগুলো এই বয়সে দেখা যায় তাদের মধ্যে। এবং তারা যে কাজটা করতে চাইছে, এই যে বাইরে রান্না করা হতে পারে, কোনো ছবি আঁকা হতে পারে, কোনো কবিতা বলা হতে পারে, তো এই যে কাজগুলো তারা করতে চাইছে, এই সময় যদি তারা স্বীকৃতি পায় যে হ্যাঁ করো, কেউ একটা বাড়ির বড় বা পাড়ার বড় কেউ যদি বলো হ্যাঁ করো, আমি সাপোর্ট করছি তোমাদের এই কাজকে, তাহলে তারা খুব ভালো হয়, তাদের, হ্যাঁ, তাদের মধ্যে উদ্যমতা আসে। কিন্তু যদি স্বীকৃতি না পায়, কেউ যদি বাধা দেয় যে এসব করো না, এখানে তোমরা বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে, তো তখন তাদের মধ্যে কি হচ্ছে, এই যে উদ্যম সেটা আর থাকে না, আস্তে আস্তে সেটা হীনমন্যতাতে পরিণত হয়। দেখো অপরদিকে যে শিশুর কর্মদক্ষতা থাকে না, এই যে বললাম যে আমি যখন একদম পাতলা মানুষ, আমার গায়ে তেমন শক্তি নেই, সবাই 10-15 কেজি করে কাঠ বয়ে নিয়ে আসছে, আমি 5 কেজি বা 2 কেজি করে বয়ে নিয়ে আসছি, তখন আমার মধ্যে একটা হীনমন্যতা তৈরি হবে। বাকি কেউ যদি বলে যে তুই 10 কেজি কাঠ বইতে পারছিস না বা 10 কেজি চাল নিয়ে যেতে পারছিস না, তখন সেই শিশুর মধ্যে হীনমন্যতা তৈরি হয়। বিশেষ করে দুর্বল স্বাস্থ্যের অধিকারী যে শিশুরা থাকে, দুর্বল, তারা কিন্তু ছোটবেলাতে এই হীনমন্যতাতে ভোগে। আচ্ছা, দেখো গ্রহণযোগ্যতার বিষয়ে বিভিন্ন সমস্যা দেখা যায়, কারণ কি তাকে কেউ দলে নিতে চায় না, তাকে সহপাঠীরা নিজেদের দলভুক্ত করতে চায় না, ফলে ওই সকল শিশুদের মধ্যে হীনমন্যতা দেখা যায়, তারা নিজের ক্ষমতা সম্বন্ধে হতাশ হয়ে পড়ে। ওকে, আশা করি বোঝা গেল, অনেকে রিলেট করতে পারছো। এবার দেখো পরবর্তী পর্যায় কৈশোর পর্যায়, যেটা সময়সীমা 12 থেকে 18, অর্থাৎ অ্যাডোলেসেন্স, বা এটাকে আমরা সহজ ভাষায় বয়ঃসন্ধি বলে চিনি। এই যে বয়ঃসন্ধি, দেখো আত্মপরিচয়, এখানে মনে রাখবে এরিকসন এই স্তরের মধ্যে আত্মপরিচয় বনাম আত্মপরিচয় বিভ্রান্তি স্তরকে এই অ্যাডোলেশনের অন্তর্ভুক্ত করেছেন, এখান থেকে প্রশ্ন হয়। ওকে, তো অ্যাডোলেশনের অন্তর্ভুক্ত রয়েছে কি, আত্মপরিচয় বনাম আত্মপরিচয় বিভ্রান্তি স্তর, সেটা হচ্ছে আমাদের এই কৈশোর পর্যায় সহজ ভাষায়। এর সময়সীমা কত, 12 থেকে 18, যেমনটা আমাদের কৈশোরকাল বা বয়ঃসন্ধিকালে থাকে, 18-19 বছর পর্যন্ত, এটাই। তো এই স্তরটা কি, আত্মপরিচয় বনাম আত্মপরিচয় বিভ্রান্তি, অর্থাৎ এই পর্যায়ে শিশুদের মনের অবস্থা এমনই থাকে যে তারা বুঝতে পারে না যে তারা কি, তারা কেন এসেছে, ঠিক আছে, তারা তাদের কাজ কি, তারা স্কুলে এসেছে, স্কুলে এসে তারা বুঝতে পারে না যে তারা কেন স্কুলে আসছে প্রত্যেক দিন। হ্যাঁ, তো অর্থাৎ তাদের মধ্যে এই সময় বলেছিলাম একটা প্রশ্ন হয় কি, যে হু অ্যাম আই, আমি কে, হু এম আই, আমি কে, আমি কেন এসেছি, আমি কেন পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, এরকম প্রশ্ন আসে, অর্থাৎ তাদের আইডেন্টিটি ক্রাইসিস দেখা যায়। এই স্তরকে এরিকসন আইডেন্টিটি ক্রাইসিসের সময়কাল বলেছেন, মনে রাখবে। ওকে, যেটা কি হচ্ছে আত্মপরিচয় বিভ্রান্তি। দেখো বয়ঃসন্ধি স্তরে কিশোর কিশোরী এই স্তরের অন্তর্ভুক্ত হয়, তাদের মধ্যে হঠাৎ পরিবর্তনের ফলে তাদের আত্মসচেতনতা বৃদ্ধি পায়। আমরা জানি এই পর্যায়ে এসে হরমোনাল যে চেঞ্জ সেগুলো অনেক হয়, অন্যরা তাদের কি চোখে দেখে,
বা তাদের সম্বন্ধে কি ভাবে, এই বিষয়ে তারা ভীষণভাবে সচেতন হয়ে ওঠে। বিশেষত সমবয়সীদের মতামতকে তারা অত্যন্ত গুরুত্ব দেয়। সমবয়সীদের মতামতকে তারা অত্যন্ত গুরুত্ব দেয়। হ্যাঁ, অর্থাৎ এই সময় কি হচ্ছে, শিশুরা দল গঠন করে থাকে, অর্থাৎ বয়ঃসন্ধিকালে যখন তোমরা ক্লাস 8-এ পড়তে, ক্লাস 9-এ পড়তে, হ্যাঁ সেই সময় স্কুলের বন্ধুদের বান্ধবীদের সাথে একটা দল ছিল, একসাথে টিফিন করতে, এবং তোমার দলের কোনো সদস্যের মতামতকে খুব গুরুত্ব দিয়ে শুনতে, যে কোনো ক্ষেত্রে, খেলার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রেই। দেখো এই সময় দেখা যায় তারা অনিশ্চয়তার সম্মুখীন হলেই আত্মপরিচয় দ্বন্দ্ব বা বিভ্রান্তিতে ভোগে। ফলস্বরূপ তারা নিজেদের পারিপার্শ্বিক অবস্থা থেকে গুটিয়ে নেয় এবং বিভিন্ন নেশাগ্রস্ত পরিবেশ থেকে সরে আসে। অর্থাৎ কি, যদি দেখা যাচ্ছে যে এই দলের মধ্যে ধরো 10 জন ছেলে বা 10 জন মেয়ের একটা দল রয়েছে, তো সেই সময় কি হচ্ছে, দেখা যাচ্ছে তারা ক্রিকেট খেলছে, একজন ছেলে সে কোনো মতেই খেলতে পারছে না, তো তাকে সবাই উপহাস্য করছে যে তোর দ্বারা খেলা হবে না, হ্যান ত্যান ইত্যাদি। তো তখন তার মধ্যে হীনমন্যতা আসছে, এবং আগে হীনমন্যতা, ছোটবেলায় হীনমন্যতা হলে সে কাঁদতো মায়ের কাছে গিয়ে, এখন যেহেতু বড় হয়ে গেছে সে আর মায়ের কাছে কাঁদে না, সে নিজেকে দল থেকে তখন সরিয়ে নেয়, তাদের সাথে আর মেশে না, এবং একাকিত্ব অনুভব করে। এর ফলে সে বিভিন্নভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ে। হ্যাঁ, তার যে মনে একটা অচল অবস্থা তৈরি হচ্ছে সেটা কাটানোর জন্য বিভিন্ন নেশা করতে থাকে, এবং এই কারণেই কিন্তু নেশা আসক্তি বয়ঃসন্ধিকালে একটা মুখ্য জিনিস হয়ে দাঁড়ায়। তাই অবশ্যই বাড়ির বাচ্চারা এই বয়সে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন তাদের বন্ধু বান্ধব বা আদার্স কারো থেকে এরকম হীনমন্যতার শিকার না হয়। হতেই পারে যে কেউ একটু ভালো খেলতে পারে না, বা তার গায়ে অতটা শক্তি নেই, অপেক্ষাকৃত তার বন্ধুদের থেকে সে একটু দুর্বল, কিন্তু এই কারণে তার বন্ধু বান্ধবরা যেন তাকে ছোট না করে, তার মনে যেন এটা না ঢুকে যায় যে আমি অন্যদের থেকে দেখতে খারাপ, বা আমি অন্যদের থেকে শক্তিশালী নই, আমি এটা খেলতে পারি না, বাকি সবাই আমার থেকে ভালো খেলে, এই জিনিসগুলো যেন বাচ্চাদের মনে না ঢোকে। এটা যখনই ঢুকে যাবে, বড় হওয়ার সাথে সাথে সেই বাচ্চা কিন্তু নেশাগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আচ্ছা, পরবর্তীতে দেখো, মার্সিয়া নামক মনোবিজ্ঞানী একাধিক গবেষণার উপর ভিত্তি করে এই সিদ্ধান্তে উপনীত হন যে বয়ঃসন্ধিকালের কিশোর কিশোরীরা পরিচয় নির্বাচন করে নিম্নোক্ত 4টি উপায়ে। তো প্রথমত কি, প্রথম যে পরিচয় নির্বাচনের পদ্ধতি সেটা হচ্ছে আইডেন্টিটি ডিফিউশন বা আবঝায়া পরিচয়। তো পরিচয় নির্বাচনের ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব থাকে, কোনো পরিকল্পনা না করেই নিজেদের পরিচয়, যে আমি এই বা আমি এই হতে চাই, এরকম কিন্তু তারা পরিচয় নির্বাচন করে। আচ্ছা, তারপরে হচ্ছে আইডেন্টিটি ফোরক্লোজার। তো দেখো, অন্যের ইচ্ছার বিকল্পগুলির মধ্যে নির্বাচন করতে হয়। অন্যের ইচ্ছায়, ধরো তোমাকে আমি বললাম যে তুমি কি হতে চাও, তুমি ডাক্তার হতে চাও নাকি তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, ঠিক আছে, ইঞ্জিনিয়ার হতে চাও। তো তুমি অ্যাকচুয়ালি হতে চাও কি, শিক্ষক বা শিক্ষিকা, শিক্ষক বা শিক্ষিকা। তো আমি তোমাকে এটার অপশনই দিইনি, ঠিক আছে। তো এটা বাদে তুমি কি হতে চাও, এটা না এটা, হয়তো তুমি বললে অপশন এ, বা বললে কেউ অপশন বি। তো এই যে জিনিসটা, অর্থাৎ অন্যের দেওয়া বিকল্প থেকে বেছে নাও, হতেই পারে সেখানে তোমার ইচ্ছাকৃত বিকল্প নেই। তো এই জিনিসটাকে বলা হচ্ছে পরিচয় নির্বাচন বা আইডেন্টিটি ফোরক্লোজার। এগুলো খুব একটা আসে না পরীক্ষায়। দেখো, তারপর হচ্ছে সাময়িক পরিচয়হীনতা। দেখো এখানে কি বলা হচ্ছে, এই নির্বাচনে সাধারণত সিদ্ধান্ত গ্রহণ ভবিষ্যতের জন্য মুলতুবি রাখা হয়, এবং যথারীতি পরবর্তী পর্যায়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় না, কারণ তখনও সিদ্ধান্ত গ্রহণের অক্ষমতা থেকে যায়। অর্থাৎ আমি কি হতে চাই বড় হয়ে, বা কি হব, এগুলো তৎক্ষণাৎ বলা হয় না কিছু। আরেকটা হচ্ছে পরিচয় লাভ। এটা হচ্ছে মূল আইডেন্টিটি অ্যাচিভমেন্ট, পরিচয় সম্পর্কে বিকল্পগুলোর মধ্যে সুনির্দিষ্ট এবং সুদৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করে। তুমি যখন বলতে পারছো যে হ্যাঁ আমি টিচার হতে চাই, কেন হতে চাও, তার কারণ দিতে চাও, কারণ দিতে পারলে সেইটা কিভাবে তুমি হবে সেটা সম্পর্কেও যুক্তি দিতে পারলে, অর্থাৎ এটা হচ্ছে তোমার পরিচয় লাভ। অর্থাৎ তুমি হতে চাও সেটা এখন স্পষ্ট হয়ে গেল। আচ্ছা, বেশ, পরবর্তীতে আসি। দেখো, হৃদ্যতা বা অন্তরঙ্গতা বনাম একাকিত্বের স্তর, খুবই ভালো একটা স্তর, 18 থেকে 35 বছর, অর্থাৎ মোটামুটি বয়ঃসন্ধিকালের পরবর্তী সময়ে, অর্থাৎ বর্তমানে আমরা মোটামুটি আশা করি সবাই এই স্তরের মধ্যে রয়েছে, 18 বছর থেকে 35 বছর বয়সের মধ্যে। হ্যাঁ, তো এই পর্যায়ে কি হচ্ছে দেখো, এই স্তরে বন্ধু বান্ধবদের সঙ্গে এক অন্তরঙ্গতার বোধ তৈরি হয়। হ্যাঁ, তো তোমরা যারা সেই 2023 সাল থেকে পড়ছো এখানে, তোমাদের এই অনলাইন ক্লাসের জন্যই অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে, তাদের হয়তো ফোন নাম্বারও আছে অনেকের তোমাদের কাছে, হয়তো মেডিয়ানে আসার আগে তোমরা চিনতে না তাদেরকে, তাই না? তো সেইভাবে প্রত্যেকেরই এই বয়সে মোটামুটি বয়ঃসন্ধিকালে বন্ধু বান্ধবরা তৈরি হয়ে যায়, বন্ধু বান্ধব জোটে। এবং এই যে বয়স, এই বয়সে কি হচ্ছে, সেই বন্ধু বান্ধবদের সাথে বন্ধুত্বটা আরো বেশি দৃঢ় হয়, যেহেতু দেখা সাক্ষাৎ সেরকম হয় না, সেহেতু অন্তরঙ্গতা বোধ তৈরি হয়, এবং নিজের পরিচয়কে সঠিকভাবে বজায় রেখে সমাজের অন্যান্যদের প্রতি দায়িত্ববোধ গড়ে ওঠে। বোঝা গেল?
দেখো, সমাজের অন্যান্যদের প্রতি দায়িত্ববোধ গড়ে ওঠে, অর্থাৎ এই সময়ে তোমার বিয়ে হয়ে গেছে, তাই না? বিয়ে হয়ে গেছে, তোমার হয়তো সন্তান হয়ে গেছে, সন্তান সন্ততি হয়ে গেছে। তো এই পর্যায়ে সেই উড়ু উড়ু ভাবটা আর কিন্তু থাকে না। হ্যাঁ, তো এই সময় তোমার সংসারের প্রতি, তোমার স্ত্রী বা তোমার স্বামীর প্রতি, তোমার সন্তানদের প্রতি একটা দায়িত্ববোধ চলে আসে। ঠিক আছে? যে ছেলেটা এর আগে উড়ে বেড়াতো সারাদিন, যে মেয়েটা এর আগে সারাদিন উড়ে বেড়াতো, পড়তে বসতো না, সে এখন কিন্তু অনেক শুধরে গেছে। সে নিজের ছেলে মেয়েদের ভালোর জন্য কিন্তু তখন তাদেরকে পড়াশোনার উপদেশ দেবে। ওকে, তো এই পর্যায়ে কিন্তু এরকম সময়কাল আসছে, এটা একদম বার্ধক্যর আগে। দেখো, তরুণরা এই সময়ে তাদের পরিচয় প্রসারিত করে। হ্যাঁ, অর্থাৎ তারা জানে যে আমাকে আরো অনেকেরা চিনুক। হ্যাঁ, তো সেই কারণে তাদের মধ্যে, এই ছেলেদের মধ্যে বিশেষ করে একটা এরকম ধারণা থাকে 18 থেকে 35 বছর বয়সে নতুন নতুন মানুষের সাথে মেশার ধারণা, তাদের সাথে পরিচয় করার ধারণা, অর্থাৎ তাদের একটাই দাবি থাকে যে অনেকে চিনবে আমাকে। ওকে, তো পরস্পরের সান্নিধ্য এতে বৃদ্ধি পায়। অপরদিকে বলা যায়, এই স্তরে তরুণরা যদি অন্যের প্রতি দায়িত্ব পালনে অক্ষম হয়, যদি পারস্পরিক সান্নিধ্য অন্তরঙ্গতা তৈরি না হয়, তাহলে স্বাভাবিক সম্পর্ক এড়িয়ে চলে এবং তারা একাকিত্বের প্রতি আগ্রহী হয়ে ওঠে। সেই একই জিনিস, যদি দেখা যাচ্ছে কেউ অন্যদের সাথে মিশতে পারছে না, অর্থাৎ এরকম থাকে না, ঘর কোনো অনেক ছেলে থাকে, তো সেই ছেলেরা কি হচ্ছে, যে অপরের সাথে মিশতে পারছে না। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, তারা একাকিত্বতা বোধ তাদের মধ্যে ঘিরে থাকছে এবং তারা একাকিত্বের শিকার হচ্ছে, হীনমন্যতা তাদেরকে গ্রাস করছে। ওকে, আচ্ছা, পরবর্তীতে আসি 35 থেকে 65 বছর, উৎপাদনমুখিতা বনাম স্থবিরতার স্তর। এই স্তরে কি হচ্ছে, এই স্তরে সে পুরোপুরি এখন ছেলে মেয়েদের নিয়ে চিন্তিত, তার সংসার নিয়ে চিন্তিত, কিছুটা কিছুটা সে বাইরের পরিবেশ নিয়েও চিন্তিত, দেশের কি হচ্ছে, রাজ্যের কি হচ্ছে, এই সব সম্পর্কেও এখন সে অল্প অল্প খোঁজ খবর রাখতে শুরু করেছে। দেখো, এই স্তরের ব্যক্তিরা সমাজ এবং নিজের বংশধরদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকে। তোমার ছেলে বা মেয়ে হয়েছে, তাদের মেয়ে হলে মেয়ের বিয়ে নিয়ে একটা চিন্তা থাকে, ছেলে হলেও ছেলের ভবিষ্যৎ জীবনযাপন, টাকা পয়সা, সম্পত্তি, এইসব নিয়ে একটা চিন্তা থাকে বাবাদের। হ্যাঁ, তো এই ক্ষেত্রে বাবা মা প্রত্যেকেরই অবশ্যই, তো এই ক্ষেত্রে এই চিন্তাটাই কিন্তু এই স্তরের মধ্যে এসে সব থেকে বড় ভূমিকা নিচ্ছে আমাদের উৎপাদনমুখিতা বনাম স্থবিরতা স্তর। এই সময় কি হচ্ছে, দেখো, এই বয়সে ব্যক্তিরা অন্যদের প্রতি দায়িত্বশীল হয়, যা পরবর্তী বংশধরদের মধ্যে সামাজিক কাঙ্ক্ষিত মূল্যবোধ গড়ে তোলায় বিশেষভাবে সাহায্য করে। পরবর্তী প্রজন্ম, অর্থাৎ তোমার ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, মানে তোমার নাতি নাতনি যারা হবে, তো তারা যাতে সমাজে উপযোগী জীবনযাপন করতে পারে, এই সমাজে বেঁচে থাকতে যাতে তাদের কোনো অসুবিধা না হয়। আজকে তোমরা সবাই পড়া করছো, চাকরি পাওয়ার চেষ্টা করছো, রাত জেগে পড়ছো, কিসের জন্য? যাতে ভবিষ্যতে তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী বা তোমার স্বামী, তাদের যাতে একটা সুবিধা হয়, এবং তোমার ছেলে মেয়ের যারা ছেলে মেয়ে হবে বা ভবিষ্যৎ প্রজন্ম তোমার, তাদের যাতে সমাজে বেঁচে থাকতে কোনো রকম অসুবিধা না হয়, তাদের যেন অভাব অনটন না থাকে, সেই কারণে প্রত্যেকটা মানুষ খেটে চলেছে, তাই না? ঠিক এই জিনিসটাই এই বয়সে সব থেকে বেশি দেখে, 35 থেকে 65 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ একদম বুড়ো হয়ে যাওয়ার আগে পর্যন্ত মানুষ সব সময় তার নিজের সন্তানদের নিয়ে কিন্তু চিন্তিত থাকে। দেখো, অপরদিকে যদি সৃষ্টি ও উৎপাদনশীলতার অভাব পরিলক্ষিত হয়, তবে এক অচল অবস্থার সৃষ্টি হয়। এটাকে স্ট্যাগনেশন বলা হচ্ছে, অর্থাৎ সেই একই জিনিস, যখন সে যেটা যেটা করতে চাইছে সেটা সেটা যদি করতে না পারে, তখন একটা অচল অবস্থা তৈরি হয়, তার মনে হয় আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি জীবনে কিছু করতে পারিনি, এরকম ধারণাগুলো তখন তার মনে আসে। দেখো, তখন মানুষ সকল উৎসাহ হারিয়ে ফেলে এবং এক কর্মবিমুখতা সৃষ্টি হয়, সে আর কোনো কাজই করতে চায় না, জীবনের আনন্দ তারা হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে তারা আত্মকেন্দ্রিক হয়ে ওঠে। ঠিক আছে, পরবর্তী আসো, দেখো, সততা বনাম হতাশা স্তর, এটা হচ্ছে 65 বছর, এবং লাস্ট স্তর এটা, এটা হচ্ছে 65 বছরের পর থেকে মৃত্যু পর্যন্ত। এই স্তরে কি হচ্ছে, এই স্তরে আর এই যে কাউকে ঠকিয়ে নেওয়া, হ্যাঁ, কারোর মেরে খেয়ে নেওয়া, হ্যাঁ, অন্য কিছু কারোর কোনো জিনিস ধন সম্পত্তি জোর জবরদস্তি নিজের নামে করে নেওয়া, চুরি করা, এই সব যে প্রলোভনগুলো মানুষের মনে থাকে 65 বছর বয়সে, সেগুলো সব কেটে যায়। কারণ এই সময়ে তারা সবাই বুঝে যায় যে কি আর কয়েক বছরের মধ্যেই আমাকে এন্তেকাল ফরমাতে হবে, তাই না? আমাকে পরলোক চলে যেতে হবে, মৃত্যু হবে আমার, সেটা তারা জানে। তো এই বয়সে এসে সে তখন তার সেই সোনালী অতীতগুলোকে মনে করে, এবং সেইখানে সে ভাবে যে আমি কি কি হতে চেয়েছিলাম এবং সেটা আদৌ হতে পেরেছি কিনা, আমি কি কি হতে চেয়েছিলাম, আমার পরিবারকে কি কি উপহার দিতে চেয়েছিলাম, সেগুলো পেরেছি কিনা, সাকসেসফুল হয়েছে কিনা সেগুলোতে। যদি দেখা যায় যে হ্যাঁ সে পেরেছে, সে হয়তো, তুমি হয়তো হতে চেয়েছিলে কি টিচার, তুমি তোমার একটু বাড়ির অবস্থা হয়তো খুবই খারাপ এখন, তো তুমি চেয়েছো কি টিচার বা কোনো একটা সরকারি চাকরি করে বাড়ির অবস্থাটাকে একটা ভালো জায়গায় নিয়ে আসা, অভাব দারিদ্রতা এটাকে কাটিয়ে নেওয়া।
তো এই জিনিসটা তুমি যখন এই বুড়ো বয়সে 65 বছর বয়সে গিয়ে মনে হচ্ছে যে আমি পেরেছি, হ্যাঁ তুমি যখন নিজে দেখছো হ্যাঁ আমি পেরেছি, আমি লড়াই করে টেট পাস করে একটা চাকরি পেয়েছিলাম, চাকরির জন্য আজকে আমার পরিবারটা এই যে সেই মাটির কুড়ে ঘর থেকে আজকে তিনতলা বাড়ির মধ্যে আমার ছেলেমেয়েরা বাস করছে, তো তখন তোমার মধ্যে একটা সততার ভাব আসবে যে হ্যাঁ আমি পেরেছি। ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে কোনো একটা পার্সন পারেনি সেই জিনিসটা করতে, সে হয়তো চাকরির চেষ্টা করেও চাকরিটা পায়নি, সে তার পরিবারের অভাব মেটাতে চেয়েছিল কিন্তু কোনো একটা কারণে সে মেটাতে পারেনি, এখনও তার পরিবারের মধ্যে দারিদ্রতা বিরাজ করছে। তো সেই বয়সে, বৃদ্ধ বয়সে তার মধ্যে একটা খারাপ চিন্তা আসবে যে আমি তাহলে কিছুই পারলাম না করতে। হ্যাঁ, তো তখন সেই ব্যক্তির মধ্যে হতাশা তাকে গ্রাস করবে, হতাশা যেন তাকে খেয়ে নেবে। ঠিক আছে, তো এই বয়সে এই জিনিসটা হয়। দেখো এই স্তরে তার কর্মজীবনের অবসর ঘটে, যে কোনো কাজে থাকে তারা রিটায়ার করে এই পর্যায়ে 65 বছর বয়সের আগে। দেখো সে তার জীবনকে ফিরে দেখতে ও পর্যালোচনা করতে চায়। যারা তাদের অতীত জীবনে কর্মদক্ষতা, অন্যের প্রতি কর্তব্য ও দায়িত্ব পালনে সার্থক ভূমিকা গ্রহণ করে, তারা জীবনকে ফিরে দেখার সময় আনন্দ বা তৃপ্তি লাভ করে। ওই যে বললাম, তুমি আজকে চাইছো তুমি একটা ভালো ইনকাম করে তোমার পরিবারকে ভালো করে সাপোর্ট করতে, তুমি যদি সেটা পারো তাহলে এই পর্যায়ে অর্থাৎ 65 বছর বয়সে গিয়ে তোমার একটা তৃপ্তি থাকবে যে হ্যাঁ আমি পেরেছি। হ্যাঁ, কিন্তু যদি না পারো তখন কিন্তু সেই জিনিসটা তোমাকে কুঁড়ে কুঁড়ে খাবে। দেখো তারা জীবনের সাফল্য ও ব্যর্থতাকে সহজে গ্রহণ করতে পারে এবং এক সার্থক জীবনবোধ গড়ে তোলে। যখন ব্যক্তি জীবনের ওঠাপড়াকে সহজ সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, তখন সে তার ফেলে আসা সময় এবং জীবনের মানে বুঝতে পারে এবং সে এক সততার বোধে পৌঁছে যায়। ঠিক আছে, এটা একদম সেই মানে মৃত্যুর আগে বার্ধক্য অবস্থাতে এই পর্যায়ে মানুষটা আসে, প্রত্যেকটা মানুষই আসে। দেখো অপরদিকে যারা জীবনের কর্তব্য পালনে সফল হয় না, অর্থাৎ এই যে যদি কোনো ব্যক্তি তার স্বপ্নগুলোকে পূরণ করতে না পারে জীবনের, অর্থাৎ যে যে কাজগুলো সে জীবনে করব বলে ভেবেছিল সেগুলো যদি সঠিকভাবে করতে না পারে, তাহলে তার মধ্যে একটা নেগেটিভ বিষয় কাজ করে এবং এর ফলে একটা হতাশার সৃষ্টি হয়। বোঝা গেল? এই স্তরটা হচ্ছে আমাদের এরিকসনের শেষ স্তর, সততা বনাম হতাশা স্তর। এই ছিল টোটাল আমাদের এরিকসনের থিওরি, যেটা খুবই সহজভাবে আমরা বোঝার চেষ্টা করলাম। এবার বলো তোমাদের বোঝা গেছে কিনা এবং কোনো অসুবিধা আছে কিনা। আজকের কাজ কি হবে, আবারও বলছি, খাতার একটা পাতা নেবে এরকম, বা খাতা নেবে, মাথায় হেডিং করবে এরিকসনের তত্ত্ব, 1 2 3 করে 8 পর্যন্ত এরকম নাম্বার দেবে এবং প্রতিটা স্তরের ইংরেজি নাম এবং তাদের বয়সটা লিখে রাখবে। ঠিক আছে, এইটুকু শুধু মুখস্থ করলো কাল সকাল অবধি, কাল সন্ধ্যা অবধি। এবং যখন দেখছো এটা মুখস্থ হয়ে গেছে, তো তখন তুমি কি করছো, তখন তুমি এই পিডিএফটা একবার যা রিডিং দেবে, আর কিচ্ছু লাগবে না এরিকসন করার জন্য। এর পরবর্তীতে মক টেস্টে যত প্রশ্ন পাবে এরিকসন থেকে সব কমন হবে। বলো। স্যার বাংলাটাও কি মনে রাখতে হবে নাকি? না, যদি তুমি ইংরেজি মনে রাখতে চাও বাংলা মনে রাখার কোনো রকম দরকার নেই, কিন্তু যে বাংলা মনে রাখবে তাকে ইংরেজি মনে রাখতে হবে, ইংরেজি মনে রাখলে আর কিছু দরকার নেই। ওকে পরিচয় স্যার, লাভের, ওকে। পরিচয় লাভের বাংলা উপায়। বাংলা থেকে ইংলিশটা সোজা, বাংলা ইংলিশটা থেকে সহজ, ইংলিশটা বেশি একদম। সোজা। অনেকে ইংরেজিটা ভয় করে, হয়তো মনে রাখাও একটু কঠিন, বানান তোমাকে মনে রাখার দরকার নেই, আচ্ছা কারণ স্যার, আমাদের এগুলো ছেলে। এগুলো বাংলাতে যে সিডিপি আসবে সেখানে আসতে পারে কি? বাংলাতে সিডিপি আসবে মানে আহ, আমাদের রাজ্যে মানে বলছো? বাংলা বিষয় বাংলার থেকেও তো কিছু সিডিপি দেয় না? না না, পেডাগজি সেকশনে আসবে না, এটা আচ্ছা সিডিপি, আচ্ছা শুধুমাত্র সিডিপির জন্য। বাংলা বিষয়, আচ্ছা, বাংলার যেই তাহলে ইংলিশটা পেডাগজি করলে আসবে হবে। ওর মধ্যে এই তোমাদের সামনের সপ্তাহ থেকে করাবো, সামনের শুক্রবার থেকে ওগুলো করাবো। ওই যে অ্যাকুইজিশন অ্যান্ড আচ্ছা। লার্নিং ল্যাঙ্গুয়েজ, এগুলো সব আসবে। হ্যাঁ 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 হ্যাঁ। হুম। আচ্ছা, সৌভিকের কোনটা বুঝতে অসুবিধা বললে, দেখি দাঁড়াও। স্যার পরিচয় লাভের উপরটা। পরিচয় লাভের ওপর। আচ্ছা, এই স্তরটা, এই যে সাময়িক পরিচয়হীনতা। হ্যাঁ স্যার এই পয়েন্টটা। আচ্ছা, এখানে কি হচ্ছে দেখো, সাময়িক পরিচয়হীনতা মানে কি, তোমরা এই স্টেজটা অলরেডি হয়তো পেরিয়ে এসেছো, কেউ কেউ হয়তো এখনো স্টে করছো এখানে। তো কি হচ্ছে, যে সহজ ভাষায় বুঝলে, তুমি এখন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। তুমি কি জানো যে তুমি ভবিষ্যতে চাকরিটা পাবেই, এমন কি কোনো সিওরিটি আছে? নেই কো। তাহলে এখন যখন তোমাকে কেউ জিজ্ঞেস করছে যে তুমি কি করো, বাড়িতে লোক এসে, তখন যে একটা অবস্থার সৃষ্টি হচ্ছে সেই জিনিসটাই সাময়িক পরিচয়হীনতা। যে তখন বলছো ছোট বড় মুখ করে যে এখন বাড়িতে থাকি বা টিউশন করি, এরকম স্বাভাবিক ব্যাপার, এটা সব ছেলের ক্ষেত্রে বেশিরভাগ হয়ে থাকে, মেয়েদের ক্ষেত্রেও হয়, হয় না তা নয়। তো এই যে বর্তমানে তোমার সমাজে কোনো পরিচয় নেই, হ্যাঁ, কিন্তু এমন তো নয় যে কোনো পরিচয় হবে না, হয়তো দেখা যাচ্ছে তুমি 2026 সালে একটা চাকরি পেয়ে গেলে, তখন তুমি একজন প্রাইমারি শিক্ষক হিসাবে নিজের পরিচয় দেবে। এই যে মধ্যবর্তী স্টেজটা, অর্থাৎ তুমি সরকারি চাকরির জন্য প্রিপারেশন শুরু করেছো, সেই টাইমে তো তোমার কোনো নির্দিষ্ট পরিচয় নেই সমাজে যে আমি এই কাজটা করি বা আমি এই চাকরি করি।
তো সেই পর্যায়টা হচ্ছে সাময়িক পরিচয়হীনতা। ঠিক আছে, সহজ ভাষায় বুঝলে, পিডিএফ এর কথা বাদ দিলে। ওকে, এই সময়তে তোমার যে পরিচয়, ভবিষ্যতে কি পরিচয় হবে সেটা মুলতুবি থাকছে, অর্থাৎ স্টে থাকছে সেখানে। হ্যাঁ, এবার ভবিষ্যতে তুমি চাকরি পেলে তখন তোমার সেটা পার্মানেন্ট পরিচয় লাভ হয়ে গেল। বোঝা গেল সৌভিক? হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ। আর কারোর কোথাও সমস্যা আছে? এরিকসন স্যার বোঝা গেছে? বলো। স্যার আপনি যে বললেন যে খালি বুঝতে লিখবো, মানে ওই ইংরেজি নাম আর স্টেজ গুলো, না ওটা দায়িত্ব ডিটেলসে ওটাই? আর একবার বলো, ভালো করে বুঝতে পারলাম না। না স্যার, আপনি যে বললেন যে ইংলিশে সব স্টেজ গুলো আর ওই সময়কাল গুলো, ওগুলো কি পুরোটার বিষয় লিখবো, না খালি নামগুলো আর না, শুধু বয়সটা? স্টেজের নাম লিখবে। আইডেন্টিটি ভার্সেস, ধরো এই যে আছে আইডেন্টিটি ক্রাইসিস, এটা লিখলে, ইংরেজি নামটা লিখে দিলে, আর সময়সীমাটা কত বছর থেকে কত বছর, ব্যাস আর কিছু না, শুধু এইটুকু। ঠিক বাংলাও করতে পারো, কিন্তু বাংলা করলে ইংরেজিও করতে হবে, কারণ পরীক্ষাতে ধরো লিখে দিলে এরকম ভাবে, এই যে স্টেজের নামটা রয়েছে, ঠিক আছে, আইডেন্টিটি ভার্সেস আইডেন্টিটি কনফিউশন, এইটা ধরো বাংলাতে এরকম ভাবে আত্মপরিচয় বনাম আত্মপরিচয় বিভ্রান্তি না দিয়ে তোমাকে এটাই লিখে দিল, মানে বাংলা হরফে আইডেন্টিটি এরকম ভাবে লিখে দিল, এরকম ভাবে লিখে দিল। ঠিক আছে, তো তাহলে তখন আর বোঝা যাবে না। কিন্তু দেখো, শুধু যদি বাংলা করে যাও তাহলে কিন্তু এটা আর তুমি বুঝতে পারবে না। কিন্তু যারা শুধু ইংরেজি করে যাবে, ধরো বাংলা ভার্সনে এটা এলো, সেই প্রশ্নটার পাশেই ইংরেজি ভার্সনের প্রশ্ন থাকে, সেখানে তুমি দেখে নিতে পারবে যে এই স্তরটার মানে কি। ধরো আমাদের সুমন ধরো শুধু ইংরেজিটা মুখস্থ করলো, বা সৌভিক শুধু ইংরেজিটা মুখস্থ করলে, পরীক্ষাতে বাংলা চলে এসেছে, আত্মপরিচয় বনাম আত্মপরিচয় বিভ্রান্তি, তখন তুমি পাশের ইংরেজি ভার্সনের প্রশ্নটা দেখে নিতে পারবে যে কোনটা, সেটাই তো, আর এটা লেখা থাকবে না, সেটাতে তখন এটা লেখা থাকবে। তাই যারা ইংরেজি করবে শুধু একটা নাম করবে, যারা বাংলা করবে তারা বাংলা প্লাস ইংরেজি করবে, তাই ডবল খাটার কোনো মানেই নেই। একটু কষ্ট হলেও সবাই ইংরেজিটাই প্রথমে করো মুখস্থ। কিন্তু পরীক্ষাটা দুটো ভাবে আছে, বাংলা ভাবে আছে, আবার ইংরেজি ভাবেও আছে কোশ্চেন। ইংরেজি ভাবেও আসে, কিন্তু ওই যে বললাম, বাংলা ভাবে যখন আসে তখন তোমাকে বাংলার প্রশ্নে, ধরো প্রশ্নটা এসছে যে 12 থেকে 18 বছরের সময়কালটা কোন সময়, তো অপশনে ধরো বাংলা ভার্সনে আত্মপরিচয় বনাম আত্মপরিচয় বিভ্রান্তি না লিখে আইডেন্টিটি ভার্সেস আইডেন্টিটি কনফিউশন এটা কি বাংলা হরফে লিখে দিল, সেই জন্য বলছি, তখন আর বুঝতে পারবে না যারা শুধু বাংলা করবে। স্যার ইংরেজি আমার মনে হয় যে ইংরেজিটা করলে এই কারণেই বেটার হবে, কারণ হচ্ছে স্যার সিটেট এর সময় তো আর বাংলাটা দেবেনই না, তখন একদমই তাই, প্রবলেম হয়ে যাবে। একদমই তাই। সিটেটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, ডিসেম্বরে সিটেটও হবে, তো সেই ক্ষেত্রেও কিন্তু এগিয়ে থাকবে যারা ইংরেজি টার্মগুলো করবে। শুধু এটা নয়, পেঁয়াজের তত্ত্বেতেও তাই, ব্রুনারেরটাতে তো আমি ইংরেজিতেই লিখিয়েছি, বাংলা লেখাইনি। আচ্ছা, কারো কোনো সমস্যা? বোঝা গেছে? স্যার এরপরের দিন কি সিডিপি ক্লাস হবে না ইভিএস হবে না, বুধবারে? এরপরের দিনের সামনের যে ক্লাসটা আছে আমার, ওটা ইভিএস, তারপরে আবার সিডিপি সোমবারে। আজকে আপনাকে একটা বিজ্ঞান সম্বন্ধ নাম পাঠিয়েছিলেন, ওগুলো দেখেছিলেন? কতগুলো প্রাণীর নাম হ্যাঁ, আর তুমি খাতায় বিজ্ঞান সম্মত পাঠিয়েছো, নাম। আমি দেখবো আজকে ওটা। আচ্ছা, হুম। মানে আমি স্যার বই থেকেও বেছে বেছে করেছি, আর কিছু স্যার দু তিনটে স্যার নেট থেকেও লিখে রেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে আজকে এত দূর থাক। আমরা মোটামুটি অনেকটা কভার আপ করে ফেললাম সিডিপি। এরপরে শিখনের এই কয়েকটা তত্ত্ব, স্কিনার, প্যাভলভ, আমাদের তোমার ওই যে গেস্টাল তত্ত্ব, এই কয়েকটা করে ফেললেই আমাদের মোটামুটি সিডিপির মক টেস্ট তৈরি দেওয়ার জন্য তোমরা তৈরি হয়ে যাবে। পুরোনো পিডিএফ যা দেওয়া আছে গ্রুপের মধ্যে, তোমরা সবাই একবার ওগুলো প্রথম থেকে আবার রিভাইজ করতে শুরু করো। হ্যাঁ, ওই যে সেই স্পাইরাল কারিকুলামের মতো বুনারের তত্ত্বে নতুনটা আজকে পড়বে, প্লাস পুরনোর একটা রিভাইজ করবে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্ধেকটা আজকে রিভাইজ করবে, প্লাস নতুনটা কমপ্লিট করবে। এরকম ভাবে এখন থেকে পড়া শুরু করো, যেন মোটামুটি সবাই এই ধারণাটা রাখবে যে যখন নোটিফিকেশন আসবে, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নাগাদ, তখন যেন টোটাল সিলেবাস তো আমরা কমপ্লিট করব, তোমরা যেন বাড়িতে একবার রিভাইজ কমপ্লিট হয়ে যায় সেটার, সেই জিনিসটা রাখতে হবে। তারপরে তো আবার নতুন ব্যাচ যখন হবে তোমরা সবাই, তখন অটোমেটিক ওই ব্যাচে তোমাদেরকে নিয়ে নেবো আমরা, তখন আবার প্রথম থেকে ওখানে রিভাইজ হবে, তার আগে যেন নিজেদের মধ্যে রিভাইজ হয়ে যায়। কারণ এরপরে মক টেস্ট চলতে থাকবে, লেন্দি মক টেস্ট, 150 নম্বরের ফুল মক টেস্ট, মোটামুটি 50 থেকে 60টা মক টেস্ট দিতে হবে। ঠিক আছে, চলো আজকে তাহলে এত দূর থাক।